ঘটনার সময়কাল 1960-এর দশকের আশেপাশে হবে। ঘটনাটি ঘটেছিল এই জায়েদ ভাইয়ের দাদার সাথে। ওনার দাদার নাম হচ্ছে নইমুদ্দিন শেখ। আর ঘটনাটি মূলত জায়েদ ভাই শুনেছিলেন ওনার চাচার কাছ থেকে। ওনার চাচার নাম মোহাম্মদ আব্দুস সালাম। ছোটবেলা থেকেই জায়েদ ভাইয়ের দাদা বেশ চঞ্চল প্রকৃতির মানুষ ছিলেন, খুব সাহসীও ছিলেন। একবার কি হলো, বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারলেন যে মাছ ধরার সময় একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করলে অনেক মাছ পাওয়া যায়। বিশেষ একটা পদ্ধতিতে জাল প্রস্তুত করতে হবে। আর জাল প্রস্তুত করার ক্ষেত্রে জালের যেই অংশগুলোতে বাঁশের কোনো টুকরো বা বাঁশের চাই ব্যবহার করা হবে, সেই বাঁশটা হতে হবে একটা বিশেষ ধরনের বাঁশ। এই বাঁশটা কেমন হতে হবে? এটা শ্মশান থেকে সংগ্রহ করতে হবে। শ্মশানে তৈরি কোনো জিনিসপত্র থেকে বাঁশের টুকরো কালেক্ট করতে হবে বিষয়টা এরকম না, বা শ্মশানের আশেপাশে কোনো বাঁশঝাড় থাকলে সেখান থেকে বাঁশ কেটে আনতে হবে বিষয়টা এরকমও না। বিষয়টা হচ্ছে যে লাশ দাহ করার পর নাভির অংশটা নাকি সহজে পড়ে না। মূলত এটি অতিমাত্রায় চর্বিযুক্ত হওয়ার কারণে পোড়াতে গেলে প্রচুর পরিমাণে খড়ির অপচয় হতে পারে। অনেকে আছেন যারা এই পরিমাণ খড়ি দিতে অপারগতা প্রকাশ করেন, সামর্থ্য নেই। তখন কি করা হয়, নাভির এই অংশটা মাটিতে পুঁতে দেওয়া হয়। আর যেখানে মাটিতে পুঁতে দেওয়া হয় ওখানে একটি বাঁশের টুকরো গেড়ে দেওয়া হয়। এটা একটা চিহ্ন। আধুনিক যেই শ্মশানগুলো এখন হয়েছে, যেখানে ইলেকট্রিক চুল্লিতে লাশ একদম পুড়িয়ে ছাই করে ফেলা হয়, হাড়গোড়গুলোও একদম পুড়ে ছাই হয়ে যায়, সেখানে কিন্তু এই জিনিসটা ওভাবে থাকে না। কিন্তু যদি চিতায় কোনো লাশ দাহ করা হয় তখন কিন্তু এই ব্যাপারটি এরকম হতে পারে। গ্রামে কিন্তু এটা হওয়ার হামেশাই হয়, বা এটা আমি নিজেও ছোটবেলায় শুনেছি যে এটা দিয়ে নাকি অনেক কাজ করা যায়। যারা তান্ত্রিক কবিরাজ এটা দিয়ে অনেক কাজ করেন। তো যাই হোক, দাদার কাছে খবর আসলো যে এই যেই বাঁশের টুকরোটি মাটিতে গেড়ে দেওয়া হচ্ছে, এই বাঁশের টুকরো দিয়ে যদি জালে কোন একটা জিনিস তৈরি করা হয় বা জালের কোনো একটা অংশে এটাকে ব্যবহার করা যায়, তাহলে নাকি ওই জালে অনেক মাছ ধরা পড়ে। এটা যখন শুনলেন তখন দাদা চিন্তা করলেন, এই আর এমন কি, নিয়ে আসবো। ওনাদের বাড়ি থেকে শ্মশানের দূরত্ব ছিল 3 কিলোমিটার। বাড়ি থেকে দূরে একটা বাজার রয়েছে, খুব পরিচিত একটা বাজার, যার নাম হচ্ছে কালীর বাজার। এই কালীর বাজারের পাশেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এর পাশেই মূলত শ্মশান। জায়গাটা সবারই পরিচিত, আর জায়গাটা নাকি খুবই ভয়ঙ্কর। রাতের বেলা ওই দিকটা দিয়ে কেউই আসা যাওয়া করে না। আর সেই 1960-এর দশকের আশেপাশে তখন তো আরো শুনশান নীরবতা ছিল, এখন অতটা নাই। তো যাই হোক, দাদা অপেক্ষায় ছিলেন কবে লাশ পোড়ানো হবে। যেহেতু ওইটা পরিত্যক্ত কোনো শ্মশান ছিল না, মাঝে মাঝেই লাশ পোড়ানো হতো। ওনাকে যে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়েছে বিষয়টা এরকম না, কয়েকদিনের ব্যবধানে উনি জানতে পারলেন ওখানে একটি লাশ দাহ করা হবে। তো এই কাঠের টুকরোটি আনার ক্ষেত্রে ওটা কি পুরুষের লাশ হতে হবে, নাকি মহিলার লাশ হতে হবে, নাকি বাচ্চাদের লাশ হতে হবে, এমন কোনো শর্ত আসলে ছিল না। যখন উনি জানলেন যে কোনো একটা লাশ হলেই হবে, এই জন্য উনি বিষয়টাকে অতটা গুরুত্ব দেন নাই, যে নিয়ে আসবো, সমস্যা কি, আমি তো লাশের কোনো অংশ চুরি করতে যাচ্ছি না, বা পোড়ানোর পর কোনো জিনিস যেটা মাটিতে পুঁতে দেওয়া হয়েছে সেইটা মাটি করে তুলতে যাচ্ছি না, আমি তো ওই বাঁশটাই নিয়ে আসবো, ওই বাঁশটা কয়েকদিন পর তো নষ্টই হয়ে যায়, সুতরাং আনলে সমস্যা কি, এরকম চিন্তা করেছেন। উনি যখন দেখলেন যে দিনের বেলা একটি লাশকে দাহ করা হয়েছে, সেটাকে দাহ করার পর লাশের শরীর ওই নাভির অংশটা একটা নির্দিষ্ট জায়গায় পুঁতে দিয়ে ওখানে একটা বাঁশের টুকরো গেড়ে দেওয়া হয়েছে, উনি এটা দিনের বেলা দেখে এসেছিলেন। ওই দিনই রাতের বেলা উনি চলে যান সেটা আনার জন্য। রাত আনুমানিক 8টা কি 9টার দিকে চলে গিয়েছিলেন উনি। যেহেতু এই 60-এর দশকের ঘটনা, তখনকার বাস্তবতায় রাত 8টা 9টা মানে তো অনেক রাত। একে তো গ্রামে ইলেকট্রিসিটি তখনও আসেই নাই, তারপর রাত 8টা 9টা, চারদিকে শুনশান নীরবতা। তো উনি কি করেছেন,
শ্মশানে চলে গিয়েছেন। শ্মশানে যাওয়ার সময় ওনার সাথে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। উনি বাঁশে হাত দিয়েছেন, বাঁশটা তুলেছেন, তখনও কোনো সমস্যা হয় নাই। উনি যখন বাঁশটা তুলেছেন, যেহেতু বাঁশের ওই টুকরাটার বেশ একটা অংশ মাটির নিচে ঢুকে গিয়েছিল, ওই জায়গাটাতে মাটি লেগেছিল, কাদা লেগেছিল, উনি চিন্তা করেছেন এটাকে ধুয়ে নিই। এখন ধোয়ার জন্য উনি যে ব্রহ্মপুত্র নদের কাছে যাবেন সেই ধৈর্য ওনার ছিল না। আসলে উনি চিন্তা করে আশেপাশে পানি কোথায় পাই। উনি দেখতে পেলেন মাটির একটি ঘড়া রয়েছে ছোটখাটো, ওইটার কাছে গিয়ে দেখলেন যে ওর ভিতরে পানি আছে। মূলত কোনো লাশ দাহ করার আগে নির্দিষ্ট কিছু রিচুয়াল পালন করতে হয়, তখন ওই মাটির একটা পাত্র লাগে, তার মধ্যে পানি থাকতে হয়, এরকম কিছু একটা ব্যাপার হয়তো বা আছে ওখানে। তো এরকম মাটির একটি ঘড়া উনি দেখতে পান, পাত্র দেখতে পান আর কি, ওর মধ্যে পানিও ছিল। উনি কি করেছেন, ওই পানি দিয়ে ওই বাঁশের টুকরোর নিচের অংশটা ধুয়ে ফেলেন। এরপর উনি বাঁশটা নিয়ে হাঁটা শুরু করেন বাড়ির দিকে। ওনাকে কিন্তু বলা হয়েছিল যখন ওই বাঁশের টুকরোটা নিয়ে হাঁটা শুরু করবে পেছন দিকে যেন না তাকায়, কারণ পেছন থেকে পরিচিত কণ্ঠে অনেকে ডাকতে পারে, অনেক ধরনের ভয়ঙ্কর শব্দ হতে পারে, কিন্তু পেছন দিকে তাকানো যাবে না। উনি জানতেন বিষয়টা, বেশ সাহসী মানুষ ছিলেন। কিন্তু মজার বিষয় হলো এই ধরনের কোনো সমস্যাই ওনার সাথে হয় নাই। মানে উনি গিয়েছেন, নিয়েছেন, নিয়ে বাড়িতেও চলে আসছেন, কোনো ধরনের কোনো জটিলতা ছাড়াই। পরের দিন উনি কি করেছেন, পরিবারের সদস্যদেরকে জানিয়েছেন যে এই যে একটা জিনিস নিয়ে আসছি। পরিবারের সদস্যরা বকাঝকা করেন এই ধরনের দুঃসাহসিক কাজকর্মের জন্য। দাদা কিন্তু তখন বিয়ে করেছেন, ওনার কিন্তু সন্তানেদিও আছে ছোট ছোট। বিশেষ করে দাদি তখন ওনাকে খুব বকাঝকা করছেন যে তুমি এই কাজটা কেন করতে গেলা, তোমার ছোট ছোট বাচ্চা আছে, এখন যদি কোনো একটা সমস্যা হয়। তো দাদা এটাকে পাত্তা দেন নাই। দাদা ওইটাকে দিয়ে বাঁশের একটা নির্দিষ্ট শেপ বা বাঁশের টুকরা একটা নির্দিষ্ট শেপ দেন, যেটা জালে ব্যবহৃত হয়। বিশেষ করে জালটা ছিল ত্রিভুজ আকৃতির। এক ধরনের জাল আছে না, যে জালের সামনের অংশটা ফাঁকা, হাতের অংশটা দুই পাশ থেকে বাঁশ এসে মিশে গেছে, আবার ওই দুই বাঁশ সামনের দিকে গিয়ে প্রশস্ত হয়ে গেছে, সেখানে একটা আড়াআড়ি ভাবে বাঁশ রাখা। তো ওইটারই নির্দিষ্ট একটা জায়গায় ওই বাঁশের একটা টুকরো ব্যবহার করেছিলেন। তো এই জাল দিয়ে উনি মাছ ধরতেন। অদ্ভুত ব্যাপার হলো, সত্যি উনি অনেকের থেকে বেশি মাছই পাচ্ছিলেন সেটাতে। উনিও ব্যাপক খুশি। তবে মাছ ধরার পর ওই জালটা উনি কি করতেন, বাইরের যে বৈঠক ঘর রয়েছে বা কাচারি ঘর রয়েছে সেখানে এটা রেখে দিতেন, ঘরের মধ্যে আনতেন না। ঘরের মধ্যে আনার প্রয়োজনও নাই। বিশেষ করে এই কৃষি সংক্রান্ত যে সমস্ত উপকরণগুলো রয়েছে, তারপরে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি রয়েছে, মাছ ধরার বিভিন্ন সামগ্রী রয়েছে, এগুলো ওই বৈঠক ঘর বা কাচারি ঘরেই রাখতেন। মাঝে মাঝে বাড়িতে মেহমান এলে ওই কাচারি ঘর বা বৈঠক ঘরে তাদের থাকার ব্যবস্থা করা হতো। মেহমানরা রাতের বেলা যখন ঘুমাতেন, সকাল হলেই ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য তারা খুব ব্যতিব্যস্ত হয়ে যেতেন। কারণ যদি জিজ্ঞেস করা হতো, তখন তারা বলতেন যে গভীর রাত্রে ভয়ঙ্কর কোনো কিছু এই বৈঠক ঘরের চারদিকে ঘুরে বেড়ায়। একটা পর্যায়ে এসে মনে হয় ওই ঘরের সাথে গা ঘেঁষছে। তারপরে মনে হয় যে ভয়ঙ্কর এই অবয়বটি দুই হাত দিয়ে এই ঘরটাকে জড়িয়ে ধরেছে। এরপর মনে হয় যে এখনই বুকের সাথে চাপ দিয়ে একদম চ্যাপটাক করে ফেলবে এই ঘরটা, আর এই ঘরের মধ্যে যা কিছু আছে সব একদম নিমিষেই শেষ হয়ে যাবে। এছাড়া ভয়ঙ্কর ধরনের আওয়াজ তো হতোই, ধূপধাপ শব্দে চারদিকে হাঁটাহাঁটির শব্দও হতো। মেহমানরা তো থাকতে চাইতেন না। আসলে এমনটা তো আগে হয়নি কখনো, হঠাৎ করে এটা শুরু হচ্ছে কেন? তখন দাদার বাবা ওই সময় জীবিত ছিলেন, তখন উনি বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। এরপর দাদির সাথে বিষয়টা যখন শেয়ার করলেন, তখন দাদার বাবাকে দাদি বললেন যে হ্যাঁ, আপনার ছেলে এরকম একটা জিনিস নিয়ে আসছে, মনে হয় এই কারণেই সমস্যা হচ্ছে। দাদির সাথে পরামর্শ করে দাদার বাবা কি করেছিলেন, ওই জালের সাথে তো ওই বাঁশের বিভিন্ন জিনিস ছিলই, এটাকে কি করেছেন, কাছাকাছি একটা বাঁশ ঝাড়ের কাছে নিয়ে গিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে একদম ছাই করে ফেলেছেন। সকলেই ধারণা করেছিলেন এরপরে এই সমস্যাটা হবে না। বাড়িতে এই সমস্যাটা আসলেই হয়নি, কিন্তু সমস্যা দেখা দিল ওই বাঁশ ঝাড়ে।
ওই বাঁশঝাড়ে নাকি গোরাত্রে ভয়ঙ্কর এক অবয়বকে দেখা যেত। পূর্বে অনেকেই ওই বাঁশঝাড়ের ভেতর দিয়ে রাতের বেলা হাঁটাচলা করলেও কখনো ভয়ঙ্কর কোনো কিছু দেখেন নাই, কিন্তু এই ঘটনার পর থেকেই ওই ভয়ঙ্কর অবয়বটাকে দেখা যেত। রাতের বেলা মনে হতো ওই বাঁশঝাড়ের বাঁশগুলো একদম তছনছ করে ফেলছে, ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়ে গেছে। কিন্তু সকালে উঠে তার কোনো নাম নিশানাও পাওয়া যেত না, মনে হচ্ছে সবকিছুই স্বাভাবিক। এই জিনিসটা শুরু হওয়ার পর দাদা আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে লাগলেন। খুব বেশি দিন না, অল্প কিছুদিনের মধ্যেই, অল্প বয়সেই দাদা মারা যান, ছোট ছোট বাচ্চা রেখে। তো তাদের এই জেনারেশনটা থেকেই এই যে ফাহাদ হাসান জায়েদ ভাইদের যে জেনারেশন, তারা এসেছেন। এই জিনিসটা আনার পর দাদা, উনি তো মাছ ধরা শুরু করেছিলেন, আর এই জিনিসটা পোড়ানোর পর হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেলেন। খুব বেশি দিন আসলে চিকিৎসা করার সুযোগও হয়নি। অনেকেই বলেছিলেন যে এই জিনিসটা কোনোভাবেই ওখান থেকে আনা উচিত হয়নি, কারণ এই জিনিসগুলোর সাথে শ্মশান থেকে ভয়ঙ্কর ধরনের পিশাচগুলো চলে আসে, আর এগুলো যদি একবার আসে যেতে চায় না। ওই জিনিসটা যে পুড়িয়ে ফেলাই হয়েছে, তখন ওই পিশাচটা ওই বাঁশঝাড়ে বন্দী হয়ে পড়ে। এখনো নাকি ওই ভয়ঙ্কর অবয়বটা মাঝে মধ্যেই সেই বাঁশঝাড়ে দেখা যায়, তবে এখনো পর্যন্ত কাউকে বড় ধরনের কোনো ক্ষতি করেছে এমনটা শোনা যায়নি, তবে তার উপস্থিতি অনেকেই টের পেয়েছেন। এই হচ্ছে ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে কিছু কিছু ক্ষেত্রে সাহসিকতা বিপদ ডেকে আনে। আমরা এই ধরনের ঘটনার ক্ষেত্রে দেখি যে কোনো একটি বিষয় আনতে যাওয়ার সময়ও ভয়ঙ্কর কোনো কিছু ঘটে, আনার সময় ভয়ঙ্কর ঘটনা ঘটে, আনার পরেও ঘটতে থাকে তার সাথে। কিন্তু এখানে দেখা গেল দাদার সাথে তেমন কিছুই ঘটে নাই, তবে বৈঠক ঘরে ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। যেহেতু রাতের বেলা বৈঠক ঘরে ওই জালটা রাখা হতো, দেখা যেত অনেক কৃষি সামগ্রী সেখানে রাখা হতো, জাল রাখা হতো, এই কারণেই মূলত ওইখানে সমস্যাটা হতো। এই ধরনের কাজগুলো আসলেই করা অনুচিত। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আব্দুল্লাহ মোহাম্মদ ইসহাক। উনি বর্তমানে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে রয়েছেন। ওনার দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলার চাষারাতে। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখে। ওনার বাংলাদেশি এক কলিগের ঘটনা, যার নাম আলামিন। আলামিনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার আরিয়াল গ্রামে। ঘটনার সময়কাল খুব বেশি দিন আগের না, 2015 কি 16। বাংলাদেশের প্রেক্ষাপটে শীতকালে ব্যাডমিন্টন খেলার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় বেশ তোড়জোড় শুরু হয়ে যায়। এটা তো আমরা সবাই জানি। কেউ মাঠের মধ্যে একটা বিশেষ জায়গায় কোর্ট তৈরি করে, এটা তো একটা কমন ব্যাপার। রাতের বেলা সাধারণত এই খেলাটা বেশি হয়ে থাকে। রাতের বেলা এই খেলার জন্য কিন্তু ইলেকট্রিসিটির প্রয়োজন হয়। কেউ কেউ বাড়ি থেকে লাইন নিয়ে আসে। সমস্যা দেখা দেয় যে যদি কোনো থেকে লাইন নেওয়া সম্ভব না হয়, তখন বেশ জটিলতা দেখা যায়। কারণ হচ্ছে অনেকেই বাড়ি থেকে লাইন দিতে চান না, বিদ্যুৎ বিলের একটা ব্যাপার রয়েছে, বিভিন্ন ধরনের ঝামেলাও রয়েছে। তারপর অনেক রাত পর্যন্ত অনেকে খেলে, ঝামেলা টামেলা হয়, এই জন্য এসব ঝামেলায় কেউ জড়াতে চান না আসলে। আর তখন মানুষজন কি করে, খাম্বা থেকে অবৈধ পদ্ধতিতে লাইন নেয় ওই খেলার জন্য আর কি। যদিও বা এটা অবৈধ, তারপরও কিন্তু অনেকেই হরহামেশা এই জিনিসটা করে থাকেন। এরকমই কিন্তু ঘটনাটা ওই জায়গায় ঘটেছিল 2015-16 সালে। তারাও ওই একই রকম ভাবে একটা কোর্ট কেটেছিলেন, লাইন নিয়েছিলেন আর কি। তো চলুন এইবার মূল ঘটনায় চলে যাই। এই যে আলামিন, যিনি, উনিও ওনার বন্ধুদের সাথে খেলতে গিয়েছেন। রাত 8টার পরে বের হয়েছেন, মানে এশার নামাজ কিন্তু শীতকালে মোটামুটি 8টার আগে শেষ হয়ে যায় মসজিদগুলোতে। তখন রাত কিন্তু খুব একটা বেশি না। শহরের এলাকাগুলোতে রাস্তায় যেভাবে ল্যাম্পপোস্ট থাকে, গ্রামে তো এটা থাকে না। বিভিন্ন বাড়িতে আলো জ্বলতে থাকে। গ্রামের মেঠো পথে তো আর ল্যাম্পপোস্ট লাগানোর সুযোগ নেই, বা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা দেখা যায় না। এই জন্য
একটু রাত হয়ে গেলেই শীতকালে ওই দূরে দূরে মানুষের আলো ছাড়া অন্য কোনো আলো দেখা যায় না, তখন অনেক রাত মনে হয়। রাত 8টা যদিও বা মোটেও অনেক রাত নয়। তো ওনারা যেই পথ দিয়ে যাচ্ছিলেন ওই পথে কোনো লাইট ছিল না, সবার কাছেই স্মার্টফোন ছিল। সে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে পথ চলছে। তো হঠাৎ করে এই যে আলামিন সহ আলামিনের সাথে অন্য যে বন্ধু বান্ধবরা ছিলেন, তারা দেখেন রাস্তার থেকে মানে উল্টো পাশে তারা যেদিকে যাচ্ছিলেন, যেদিকে তাদের মুখ ছিল, ঠিক সেই পাশেই বেশ খানিকটা দূরে কয়েকটা সাদা আলো মনে হচ্ছে খুব দ্রুত গতিতে এপাশ ওপাশ করছে। দূরে যদি কেউ টর্চ লাইট জ্বালিয়ে থাকে, টর্চ লাইটের মাথায় যেই গোল আকৃতির আলোটা যায়, মানে আলোর যে উৎস যেখান থেকে আলোটা বের হচ্ছে, টর্চ লাইট যিনি ধরে রেখেছেন তাকে তো আসলে অন্ধকারে বোঝা যায় না, খালি আলোর ওই উৎসটাই বোঝা যায়। তো ওনারা ওই রকম আলোর উৎস বুঝেছিলেন, কিন্তু আলোর উৎস থেকে তো আলো সামনের দিকে আসবে, সামনের দিকে একটা ফোকাস পড়বে, কিন্তু ওরকমটা না। মনে হচ্ছে জাস্ট খালি দুটো আলোর মতো বা 2-3টা আলোর মতো খুব দ্রুত গতিতে এদিক ওদিক করছে। কোনো মানুষ হাতে টর্চ লাইট নিয়ে এত দ্রুত গতিতে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না, কেন ওখানে তো রাস্তার পাশে গর্ত টর্ত ছিল, খানাখন্দক ছিল আর কি। ওনারা এই বিষয়টা যখন দেখলেন যে খুব দ্রুত এরকম এই আলোগুলো এপাশ ওপাশ করছে, তখন এই আলামিন বলে ওঠে যে না রে, আজকে আর যাবো না, আজকে ভালো লাগছে না, মনে হচ্ছে কিছু গড়বড় আছে। কিন্তু আলামিনের বন্ধুদের যে গ্রুপটা, ওই গ্রুপের মধ্যে থাকে না কয়েকজন বেশ সাহসী, তেমন একজন বলে ওঠে, আরে কি হয়েছে, এই কিসের আলো, কি কোন চোর বাটপার হবে আর কি আমাদেরকে দেখে দৌড়ে পারো, তাই আমরা খেলতে যাব না, এই চল। কি আর করা, আলামিন তো বন্ধুদের সাথে গিয়েছে খেলতে। তো খেলাধুলা হয়েছে, ঝাপাঝাপিও হয়েছে। ব্যাডমিন্টন খেলতে গেলে বেশ এনার্জি তো চলেই যায়। আলামিনের ক্ষুধা লেগেছে, চিন্তা করেছে যে যাই বাসা থেকে একটু খেয়ে আসি। বাড়ি তো খুব দূরে ছিল না, 1-1.5 ঘন্টা খেলেছে, তখন হয়তো বা রাত 10টাও বাজে নাই। আলামিন কি করেছে, তার বাড়িতে চলে আসছে, সাথে এক বন্ধুও ছিল। তো বাড়িতে আসার পর দেখা গেল যে ইলিশ মাছ রান্না করেছে, ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে। তার যে বন্ধু, সেই বন্ধুও খেতে গিয়েছে, বাসাটা কাছাকাছি, কথা ছিল তার বন্ধু এসে তাকে ডাক দেবে। তার বন্ধু এসে ডাক দেয়, আলামিন চল, যাবি না? বন্ধু কিন্তু বাড়ির ভেতরে ঢোকে নাই, বাইরে থেকেই বলেছে, একবারই ডাক দিয়েছে। তা আলামিনের খাওয়া ইতোমধ্যে শেষ হয়ে গিয়েছিল, বলেছিল একটু দাঁড়া আমি আসছি, এই বলে সে হাত মুখ ধুয়ে বের হয়ে আসে মাঠে যাওয়ার জন্য। তো কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করে যে এই যে আলামিনের বন্ধুটা আলামিন থেকে মোটামুটি 3 থেকে 4 হাত সামনে দিয়ে হাঁটছে। আলামিন জিনিসটা স্বাভাবিকভাবেই নেয়, কিন্তু আলামিন জানতো না কি ভয়ঙ্কর বিপদের দিকে সে ধাবিত হচ্ছে। এক পর্যায়ে তার বন্ধু বলে, হ্যাঁ রে আলামিন, আমরা যেই রাস্তা দিয়ে আসছি এই রাস্তা দিয়ে গেলে তো অনেকখানি রাস্তা ঘুরে যেতে হবে, এমনিতে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে গেছে, ওরা কয়েক গেম খেলে ফেলেছে ইতোমধ্যে, আমরা তো বেশি একটা খেলতে পারবো না। একটা কাজ করি, এই রাস্তা দিয়ে না যাই, সামনের যে বাঁশের সাঁকর এদিক দিয়ে যাই, 2-3 মিনিটের মধ্যেই তো মাঠে চলে যেতে পারবো। আলামিনও বিষয়টাতে সায় দেয়। তারপর দুজনে একসাথে যাচ্ছে। আলামিনের আবার সিগারেট খাওয়ার বদ অভ্যাস ছিল, পকেটে সিগারেট ছিল। তা আলামিন একটি সিগারেট ধরাতেই সেই বন্ধু বলে উঠলো, হ্যাঁ আলামিন, তুই সামনে যা, আমি পেছনে থাকি। আলামিনও বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছে। একটু পরে আলামিন ভাবলো, আরে তার বন্ধু কি তার সাথে আছে নাকি নাই, কারণ পা দিয়ে যদি মানুষ পথ চলে, পথ চলার একটা শব্দ হয়, শুকনো মাটিতে পথ চললে কিন্তু এক ধরনের শব্দ হয়, খসখদ হয় বা ধূপধাপ শব্দ হয়, কিন্তু এরকম শব্দ পেছন থেকে পাওয়া যাচ্ছে না, কারণ পেছনে কেউ হেঁটে আসলে এক ধরনের শব্দ কিন্তু পাওয়া যায়, কিন্তু মনে হচ্ছে একদম নিস্তব্ধ অবস্থা, আলামিন একাই হেঁটে যাচ্ছে। আলামিন পেছন দিকে তাকায়, তাকে দেখতে পায় যে আলামিনের বন্ধু কিন্তু দিব্যি হেঁটে আসছে, ওই 3-4 হাত পেছনে সে হেঁটে আসছে। আলামিন সিগারেটও খাচ্ছে। তো ওই যে বাঁশের সাঁকোটা পার হওয়ার কথা ছিল, ওই বাঁশের সাঁকোর কাছাকাছি আসতেই আলামিন দেখে সাঁকোর ঠিক মাঝখানে কাউকে দেখা যাচ্ছে, একজন মানুষ দাঁড়িয়ে আছে। আলামিন আরো একটু এগিয়ে আসে বাঁশের সাঁকোর দিকে, দেখতে পায় যে একটি প্রবীণ বয়সী মানুষ দাঁড়িয়ে আছেন। এই বয়স্ক ভদ্রলোক
উনি অ্যারাবিয়ানরা যেই ধরনের ড্রেস পরে, বড় জুব্বা পরে, মাথায় রুমাল পরে, সেই রুমালের উপর এক ধরনের গোল ব্যান্ড পরে, এইরকম একজন ব্যক্তি, পুরো মনে হচ্ছে অ্যারাবিয়ান ড্রেস কোড মেনে উনি ড্রেস পরেছেন, এই সাঁকোর উপর দাঁড়িয়ে আছেন। তো এইরকম ড্রেস পরা ব্যক্তিকে আসলে আলামিন আগে কখনো দেখেনি ওনাদের গ্রামে। চিন্তা করেছেন হয়তোবা কোনো বয়স্ক ব্যক্তি হজ থেকে এসেছেন বা মিডল ইস্ট থেকে এসেছেন, এই জন্য এই ধরনের ড্রেস পরে আছেন। এই অবয়বটা বা এই লোকটা সাঁকোর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, সামনেও আগায় না পেছনেও যায় না, ওইখানে দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে একদম সোজা হয়ে। তখন আলামিনের বন্ধু পেছন থেকে বলে ওঠে, আলামিন চল থাক, আজকের মাঠে যাব না, শরীর ভালো লাগছে না, বাই যাই। তখন আলামিন বলে, আরে দাঁড়া, এই মুরব্বী সাঁকো পার হোক তারপর আমরা যাই, এত তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার কি হলো, দাঁড়া, এসেই তো পড়ছি, রাত 12টা পর্যন্ত খেলে আবার চলে যাব। কিন্তু ওই মুরব্বিও সাঁকো পার হয় না, এক চুলো নড়ে না। আলামিন এটাও দেখলো যে ওই যে যেই বয়স্ক লোকের মতো অবয়বটা দেখা যাচ্ছে, তার যে উজ্জ্বল পোশাক, সেখান থেকে মনে হচ্ছে খুব হালকা আলো ছড়াচ্ছে, এত ধবধবে সাদা তার ড্রেসটা ছিল। হঠাৎ করে চোখের পলক ফেলতে দেখা গেল ওই অবয়বটা সাঁকোতে নেই। এত দ্রুত কিন্তু কেউ সাঁকো পারও হতে পারবে না, পেছন দিকেও যেতে পারবে না। আলামিন তো একদম হতভম্ব হয়ে যায়, কি হলোটা কি, এই লোকটা কোথায় গেল? তখন পেছন দিকে ঘুরে বলছে, দেখলি বন্ধু, এই লোকটা কোথায় গেল? পেছন দিকে তাকিয়ে দেখে তার বন্ধুটাও নাই। সাঁকোর সামনে আলামিন একা দাঁড়িয়ে আছে, সামনেও কেউ নাই, পেছনেও কেউ নাই, আশেপাশে যতদূর চোখ যায় ওই অন্ধকারেই, কোথাও কেউ নেই। তখন আলামিন খুব ভয় পায়, বাড়ির দিকে দৌড়াতে থাকে, মাঠে যাওয়া বাদ দিয়ে। যা দোয়া কালাম জানতো পড়তে পড়তে দৌড়াতে দৌড়াতে বাড়ির মধ্যে চলে আসছে, মা মা বলে চিৎকার করছেন। হঠাৎ এই সময় আলামিন লক্ষ্য করেন যে ওই যে সাঁকোর উপর দাঁড়িয়ে থাকা ওই অবয়বটার মতোই একটা অবয়ব ওনার বাড়ির উঠোনের এক পাশে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে উনি আর নিজেকে ধরে রাখতে পারেননি, উনি অজ্ঞান হয়ে যান। ওনার জ্ঞান ফিরলে উনি দেখেন উনি বিছানায়, প্রচন্ড জ্বর আসছে। পুরো ঘটনা এই আলামিন তার মাকে খুলে বলেন। এরপর সে বন্ধুকেও ডাকা হয়, সে বন্ধু আসে। বন্ধুকে আলামিন জিজ্ঞেস করে, আরে তুই আমাকে রেখে কোথায় চলে গেছিলি ওই সাঁকোর ওখান থেকে? এই কথা শুনে সেই বন্ধু তো হা করে বসে আছে। সেই বন্ধু বলছে যে, আরে আমি তো তোকে ডাক দিতে আসছিলাম, এসে শুনি যে তুই চলে গেছিস, আমি এবার একা একা এইটুকু পথ যাব, এই জন্য আমি আর সাহস করি না, আমি যাই না, আমি তো বাসায় চলে গেছিলাম, আমি তো তোর সাথে যাই নাই কোথাও, আমি তো বাসায় ছিলাম। এই কথা শোনার পর আলামিন মারাত্মক ভয় পায়, তাহলে তাকে কে ডেকে নিয়ে গেল, আর সাঁকোর উপরই বা কে দাঁড়িয়েছিল? দৌড়ে বাড়িতে আসার পর উঠানের পাশে যে অবয়বটা দাঁড়িয়েছিল তার উদ্দেশ্যই বা কি ছিল? এই বিষয়ে খুব গভীর কিছু না জানা গেলেও এতটুকু বোঝা যায় যে আলামিনকে যেই অবয়বটি ডেকে নিয়ে গিয়েছিল তার উদ্দেশ্য মোটেও ভালো ছিল না। কিন্তু ওই সময় সাঁকোর উপর দাঁড়িয়ে থাকা যে অবয়বটা, নিশ্চয়ই সে আলামিনকে সেভ করতে এসেছিল, আর আলামিনের সাথে সাথেই সেই অবয়বটা আলামিনের বাড়ি পর্যন্ত আসে। তা না হলে হয়তোবা ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারত। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ। ওনার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে। বর্তমানে উনি সৌদি আরবের জেদ্দা শহরে রয়েছেন। চলুন ওনার ঘটনায় চলে যাই। ঘটনাটি ওনার ভূমিষ্ঠ হওয়ার আগে, তখন উনি ওনার মায়ের গর্ভে রয়েছেন। জন্মের সময়টা অনেকটাই কাছাকাছি চলে এসেছিল। এমত অবস্থায় ওনার মা একটি স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্নটা এমন ছিল যে ভয়ঙ্কর দেখতে একটা অবয়ব, এই অবয়বটা শুধু মাথা দেখা যায়,
বাকি অংশটা মাটির নিচে। ওনার মা রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখা যায় মাটির নিচ থেকে একটা বড় মাথা বেরিয়ে আসছে, জাস্ট গলা পর্যন্ত, মানে মাথা থেকে গলা পর্যন্ত এতটুকুই দেখা যায়। অবয়বটার চোখগুলো ভয়ঙ্কর রকমের বড় এবং রক্তবর্ণ। চোখ দেখলেই মনে হয় চোখের মধ্যে মনে হচ্ছে আগুন জ্বলছে। ওই অবয়বটা মোহাম্মদ ভাইয়ের মাকে বলতো, তোর একটা ছেলে হবে, তোর ছেলেটাকে আমাকে দিয়ে দে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এই মোহাম্মদ ভাইয়েরা 4 বোন 1 ভাই। 3 বোনের পর ওনার আম্মু আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে একটা ছেলে সন্তান চেয়েছিলেন। এরপরেই মূলত এই মোহাম্মদ ভাইয়ের জন্ম। জন্মের কিছুদিন আগে থেকেই বারবার ওনার আম্মু এই স্বপ্নটা দেখতেন, প্রায় প্রতিদিনই দেখতেন বলতে হবে। একদিন স্বপ্নের মধ্যেই কি হয়, ওনার আম্মু ওই অবয়বটাকে সরাসরি মানা করে দেয়, বলে যে আমি আমার সন্তানকে কোনোভাবেই তোকে দেব না। ওই অবয়বটা তখন রেগে বলে ওঠে, তোর এবং তোর ছেলের কিন্তু অনেক ক্ষতি হবে, দেখে নিস। তখন ওনার আম্মু স্বপ্নের মধ্যেই বলেছিলেন যে তোর যা করার কর, আমার ছেলেকে কোনো অবস্থাতেই তোর কাছে আমি দেব না। আল্লাহর কাছে অনেক চাওয়ার পর আল্লাহ আমাকে ছেলে সন্তান দান করেছেন, আমি তোকে কোনোভাবেই সেটা দেব না। এই কথা বলার সাথে সাথেই নাকি ওই অবয়বটার 2 চোখ থেকে 2টো আগুনের ফুলকি এসে মোহাম্মদ ভাইয়ের আম্মুর কপালে লাগে স্বপ্নের মধ্যেই। আর স্বপ্নের মধ্যেই শুরু হয়ে যায় তার প্রচন্ড মাথা ব্যথা। ওনার ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পরও দেখা গেল ওনার প্রচন্ড মাথা ব্যথা। এমন মাথা ব্যথা, উনি কিছু খেতে পারতেন না, নামাজ পড়তে পারতেন না, ঘুমাতে পারতেন না, সারাক্ষণ কান্নাকাটি করতেন। আর এমন কান্নাকাটির জন্য বাড়ির সবাই বিরক্ত হতে শুরু করলো। ওনার আম্মু যখন সবাইকে ঘটনা খুলে বললেন যে অনেকদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, তখন সবাই বলল, আরে এটা কিছু না, ঠিক হয়ে যাবে। ওনার দাদি, মানে মোহাম্মদ ভাইয়ের দাদি তো তেল পরা এনে দিতেন, কোনো কিছুতে কোনো কাজ হতো না। মোহাম্মদ ভাইয়ের দাদি মনে করতেন ওনার আম্মু হয়তো এমন করছেন, ইচ্ছা করে ভান ধরেছেন যাতে ফ্যামিলির কোনো কাজ করতে না হয়। যখন অবস্থা শুরু হওয়ার পর অবস্থা আরো বেশি করে খারাপ হয়ে গেল, তখন সবাই বিষয়টাতে গুরুত্ব দেওয়া শুরু করলো। এক কবিরাজের বাড়িতে মোহাম্মদ ভাইয়ের আম্মুকে নিয়ে যাওয়া হলে কবিরাজ অনেক রিচুয়াল করে জানালেন যে যতদিন না মোহাম্মদ ভাই ভূমিষ্ঠ হবেন ততদিন পর্যন্ত কোনো ধরনের কোনো তদবির দেয়া যাবে না, দিলে নাকি ভয়ঙ্কর রকমের ক্ষতি হতে পারে। তো এইটা সহ্য করেই যেতে হবে, ততদিন সহ্য করতে হবে যতদিন না পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। এই অসহনীয় যন্ত্রণা উনি আর কয়দিন সহ্য করবেন? একটানা প্রায় 40-45 দিন মোহাম্মদ ভাইয়ের আম্মু উনি এই যন্ত্রণা সহ্য করেছিলেন। এরপর মোহাম্মদ ভাই ভূমিষ্ঠ হন। বলে রাখা ভালো যে সন্তান যে ছেলে হবে এটা কিন্তু প্রযুক্তির সহায়তা ওনার আগে থেকে বুঝতে পেরেছিলেন। মূলত এরপর নিশ্চিত হয়েছিলেন যে সন্তান ছেলে হচ্ছে। তো যাই হোক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অবস্থার কিন্তু উন্নতি হচ্ছিল না। তখন ওনাদের ঘরের বেড়া ছিল বাঁশের তৈরি, বাঁশের চাটাই দিয়ে। রাতের বেলা নাকি ঘরের দরজার নিচে চৌকাঠ থাকে, চৌকাঠের নিচের অংশটা ফাঁকা থাকে, হঠাৎ করে 2টো সাদা হাত ঢুকে যেত, বলতো দে দে, বাচ্চাটাকে আমাকে দিয়ে দে। হাত দুটো নাকি এতটাই সাদা ছিল যে অন্ধকার রাত্রেও হাত দুটো দেখা যেত। এইভাবে কয়েকদিন হাত ঢুকিয়ে দিয়েছিল। মোহাম্মদ ভাইয়ের পরিবারের একজন সদস্য, তিনি আবার বিড়ি খেতেন। উনি করেছেন কি, বিড়ি ধরিয়ে ওই হাতের উপর চাপ দিয়ে দিয়েছেন। যখন চাপ দিয়েছেন তখন নাকি
হাত হ্যাচকা টানে পেছন দিকে সরিয়ে নিয়ে ধূপধাপ শব্দে মনে হলো পাশে একটা জঙ্গলের দিকে চলে গেল। এরপর সেখানে গিয়ে নাকি সুরে কান্নাকাটি শুরু করলো। পরের দিন কবিরাজকে খবর দেওয়া হয়। কবিরাজ আসার পর অনেকক্ষণ ধরে বিভিন্ন রুকিয়া করার পর কবিরাজ বলে যে এটা চলে গেছে। মানে অনেক কষ্ট করতে হয়েছিল কবিরাজকে এটাকে বিদায় করতে। এই ঘটনাটা, বিশেষ করে এই তীব্র মাথা ব্যথা, প্রায় 40 দিন বা প্লাস মাইনাস হবে সময় এরকম হয়েছিল আনুমানিক। এই জন্যই মোহাম্মদ ভাই এই ঘটনাটির নাম দিয়েছিলেন ব্ল্যাক 40 ডেজ। তো আমরাও এই ঘটনাটির নাম দিয়েছি ভয়াল 40। আর ইংরেজিতে যেহেতু উনি নামটা দিয়েছেন সেটা আমরা রেখেছি ব্ল্যাক 40 ডেজ। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন তো, একজন গর্ভবতী নারী উনি স্বপ্নে এরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখছেন। এরপর ওই ভয়ঙ্কর জিনিসের চোখ থেকে আগুনের ফুলকি এসে তার মাথায় লাগে। এরপর শুরু হয়ে গেল মাথা ব্যথা টানা প্রায় 40 দিন, তীব্র মাথা ব্যথা, ঘুম নাই, খাওয়া নাই, নামাজ নাই, কি যে কষ্ট। এরপর ঘরের চৌকাঠের নিচ দিয়ে একজোড়া হাত ঢুকে যাওয়া। কি ভয়ঙ্কর এই ব্যাপারটা। তবে এটা আসলে কি ছিল এটা নিয়ে খুব বেশি কিছু জানা যায় না। এটি কি ওই টাহুরা টাইপের জিন ছিল, নাকি অন্য কিছু ছিল, নাকি বাচ্চা খেকো দানব ছিল, ওইভাবে বোঝা যায় নাই, যেহেতু মোহাম্মদ ভাই বিস্তারিতভাবে আমাদেরকে এই বিষয়ে বলতে পারেন নাই। তবে এতটুকু বলেছিলেন যে এই ঘটনাগুলো ঘটেছিল ওনার আম্মুর সাথে। ওনার নাম ফাইজান রহমান। ওনার বাড়ি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নের গোয়ালখালী নামক গ্রামের। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম মোহাম্মদ আব্দুল করিম। আর ঘটনাটি যিনি ফাইজান রহমানকে দিয়েছেন তার নাম সুমাইয়া আফরোজ, যিনি বর্তমানে নারায়ণগঞ্জের 2500-এর পরাবদী ইউনিয়নের বাসিন্দা। এই ঘটনাটি তিনি তার এক আত্মীয়ের কাছ থেকে সংগ্রহ করেছেন। ঘটনাটি 1981 কিংবা 82 বা 83 এরকম সালের মধ্যে ঘটেছে বলে অনুমান করা হয়। গোয়ালখালী গ্রামের একজন ইমাম সাহেব, যার নাম মোহাম্মদ আব্দুল করিম, ছিলেন নিজের এলাকায় অত্যন্ত প্রভাবশালী এবং শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। তিনি শুধু মসজিদের ইমামই ছিলেন না, জিন ভূত সম্পর্কিত চিকিৎসার জন্য তিনি সকলের কাছেই বেশ পরিচিত ছিলেন। এলাকায় কারো এই ধরনের প্যারানরমাল সমস্যা হলেই তাকেই ডাকা হতো। তার 2 ছেলে এবং 1 মেয়ে ছিল। ছোট ছেলের নাম হচ্ছে সামি। এই সামির কি হয়, হঠাৎ করে জ্বর হয়। উনি অবশ্য ছেলের এই জ্বরের দিকে খুব একটা মনোযোগ দিতে পারেননি, কারণ বাচ্চাদের এরকম টুকটাক জ্বর হয়ই, সর্দি কাশির জ্বর, এটা সাধারণ বিষয়। আর এলাকার মানুষ অনেকেই তার কাছে আসতেন, তাদের বিষয়ে ওনার চিন্তাটা একটু বেশি ছিল। একদিন কি হয়, আসরের নামাজের পর দূর গ্রামের একজন লোক এসে তার কাছে সাহায্য চায়। লোকটির ছেলে দীর্ঘদিন ধরে জিনের আসরে কষ্ট পাচ্ছে। আব্দুল করিম সাহেব বললেন যে আপনি চলে যান, আমি মাগরিবের নামাজের পর একা একাই চলে যাব ইনশাল্লাহ সেখানে। ওই গ্রামটা অবশ্য আব্দুল করিম সাহেব চিনতেন। উনি মাগরিবের নামাজের পর যাওয়ার প্রতিশ্রুতি দিলেন। মাগরিব নামাজ শেষ করে উনি রওনা দিলেন। একটা জায়গায় এসে নদী পার হতে হতো। তো নদী পার হন উনি, হঠাৎ করে ওই জায়গাটা ওনার কাছে কেমন যেন অচেনা মনে হতে থাকে। মাগরিবের পর পর তো অন্ধকার নেমে এসেছে, আর অন্ধকার হয়েও গেছে, বেশ অচেনা লাগাটাই স্বাভাবিক। আর পথটিও ছিল নির্জন। একটা সময় রাত গভীর হয়ে আসে, দূর থেকে এশার আজানের শব্দ ভেসে আসে। উনি চিন্তা করলেন যে নামাজ পড়ার জন্য তো একটা মসজিদ দরকার, দেখি একটা মসজিদ আশেপাশে পাই কিনা, তারপর না হয় সেই গ্রামে যাব। উনি আশেপাশে মসজিদের সন্ধান করলেন। হঠাৎ করে পথে দেখা মেলে এক অদ্ভুত টাইপের লোকের।
অন্ধকারেই যার চোখ দুটো মনে হচ্ছিল খুব ঘন কালো, আর তার এমন চাহনি ভীষণ রকমের অস্বস্তিকর, সেই চাহনি যে কোনো মানুষকে বিরক্ত লাগিয়ে দেবে এমন চাহনি। ইমাম সাহেব তাকে মসজিদের কথা জিজ্ঞেস করলেন যে ভাই, আশেপাশে কোথাও মসজিদ রয়েছে? ওই লোকটি বলে ওঠে, এই তো 40 কদম সামনে যান, একটি মসজিদ পাবেন। লোকটিকে ধন্যবাদ জানিয়ে আব্দুল করিম সাহেব হাঁটতে শুরু করলেন। 40 কদমও যাওয়া লাগলো না, মাত্র অল্প কয়েক কদম যাওয়ার পর উনি কি মনে করে পেছন দিকে তাকালেন। কারণ হচ্ছে আব্দুল করিম সাহেব জানতে চেয়েছিলেন যে 40 কদম যাব, কোন দিকে যাব, ডানে বায়ে না সামনে। পেছন দিকে তাকিয়ে দেখা গেল কোনো লোকই নেই সেখানে। বিষয়টি ভয়ঙ্কর মনে না হলেও বেশ অদ্ভুত লাগলো তার কাছে। তবে উনি সামনের দিকেই এগিয়ে গেলেন, ডানে বায়ে যান নাই। সত্যি প্রায় 40 কদম চলে এসেছেন, হঠাৎ করে সামনে একটি মসজিদ উনি দেখতে পেলেন। মসজিদটি এতটাই সুন্দর যে উনি জীবনে এমন ধরনের মসজিদ দেখেনি নাই। বিশেষ করে 80-র দশকের শুরুর দিকে এমন মসজিদ বাংলাদেশে আসলে চোখে পড়তো না। মসজিদের ভেতরে উনি ঢুকে গেলেন। মসজিদের বাইরে থেকেই দেখতে পেলেন যে মসজিদের বাইরের দেয়ালে অনেক সুন্দর নকশা, মসজিদের ভেতরে মখমলের কার্পেট। ভেতরে প্রবেশ করার পরপরই তার শরীরটা খুব শীতল হয়ে আসে, মনে হচ্ছে এটা কোনো এক স্বর্গীয় স্থাপনা। তবে অদ্ভুতভাবে মসজিদটা না খালি। নামাজের সময় হয়ে এসেছে কিন্তু কোনো মুসল্লি নেই। দূরে যেহেতু মসজিদে আজান হয়েছে, এশারের নামাজের আজান নিশ্চয়ই এখানেও হয়েছে, কিন্তু মুসল্লি কোথায়? বেশ কিছুক্ষণ অপেক্ষা করলেন, চিন্তা করলেন যে এবার আমি একাই দাঁড়িয়ে চাই, কি আর করা, আমাকে তো আর একটা জায়গায় যেতে হবে। উনি একাই নামাজ শুরু করলেন। উনি যখনই একা একা নামাজের জন্য প্রস্তুতি নিলেন এবং আকামত দিচ্ছিলেন একা একাই, তখন অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। হঠাৎ করে মসজিদ ভরে গেল মুসল্লিতে। সবাই একই আকারের, একই রকমেরই চেহারা বলে মনে হচ্ছে। তাদের মুখমণ্ডলগুলো ছিল খুবই নিষ্প্রাণ, চোখগুলো গভীর কালো। তখন এই ইমাম আব্দুল করিম সাহেব উনি বুঝতে পারলেন যে অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে না। তো এত সুন্দর মখমলওয়ালা মসজিদ এই গ্রামের মধ্যে তো আসার কথা নয়। যাই হোক, উনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর একজন মুসল্লি তার দিকে এগিয়ে এলো। সে বলল, হুজুর, আপনি আজ এখানে কেন এসেছেন? আব্দুল করিম সাহেব সাহস করে উত্তর দিলেন, কেন? নামাজ পড়ার জন্য। এটা মসজিদ, আল্লাহর ঘর, আমি নামাজ পড়ার জন্য আসছি। আর আপনারা সবাই কে? আপনাদের সবাইকে একই রকম দেখতে মনে হচ্ছে কেন? আপনাদের চাহনিগুলো বেশ অদ্ভুত ঠেকছে আমার কাছে। লোকটি মৃদু হাসি দিয়ে বলল, আমরা এই মসজিদের রক্ষক। আপনি এখানে এসে কাজটা ঠিক করেন নাই। আপনি আল্লাহর গোলাম বলে আপনাকে আজ ছেড়ে দিলাম। আমাদেরকে কেউ দেখতে পেলে তারা কিন্তু বাঁচে না। সতর্ক করে দিলাম, এই পথ দিয়ে আর কখনোই আসবেন না। এই কথার পরপরই মসজিদটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আব্দুল করিম সাহেব নিজেকে একটি ধ্বংসপ্রাপ্ত স্থানের মধ্যে নিজেকে আবিষ্কার করলেন। তখনই আব্দুল করিম সাহেবের পুরো শরীর ভয়ে কেঁপে ওঠে। তিনি চিন্তা করলেন যে কোন ঝামেলায় উনি পড়লেন। উনি আর ওই দিকটাতে গেলেন না যেদিকে যাওয়ার কথা ছিল। উনি অশুভ কোনো কিছু আঁচ করতে পেরে দ্রুত গ্রামের পথে ফেরত এলেন। আসার সময় কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, তখন তার গভীর রাতও ছিল না। উনি সকালবেলা স্থানীয়দের কাছে কিছু তথ্য নেয়ার চেষ্টা করলেন। বিশেষ করে সকালবেলা উনি ওই দিকটাতে গিয়েছিলেন। যাওয়ার পর ওখানে যারা স্থানীয় ছিলেন তাদের কাছে উনি যখন এই মসজিদ সম্পর্কিত তথ্য জানতে চাইলেন, উনি জানতে পারলেন যে সেখানে বহু বছর আগে একটি মসজিদ ছিল। কথিত আছে যে ওই মসজিদে নাকি একদল জিন অবস্থান করে। মসজিদটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, তবে
ওখানে কেউ গেলে নাকি ফেরত আসে না, এই জন্য ওই ধ্বংসপ্রাপ্ত স্থানের কাছে কেউ যেতে চায় না। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের সময় কেউ এদিকে যেতে চায় না, অনেকেই নাকি ভয় পেয়ে মারা গেছে। এই ঘটনা যখন আব্দুল করিম সাহেব বুঝতে পারলেন, তখন উনি খুব চিন্তিত হয়ে পড়লেন যে বিকালবেলা কোন লোকটা এলো তার ছেলের জিনের আসর রয়েছে এটা বলার জন্য। আমি তাকে পাঠিয়েও দিলাম, আমি ওই দিকটাতে গেলাম, হঠাৎ করে একটা লোক আসলো, বলল যে 40 কদম সামনে মসজিদ। এরপর আমি ঢুকলাম, নামাজ পড়লাম, এরাও নামাজ পড়লো, আমাকে বলল ছেড়ে দিলাম আপনাকে, আমাদেরকে দেখলে কেউ বাঁচে না। ঘটনাটা কি আসলে? উনি না কোনো কিছু মেলাতে পারছেন না। আব্দুল করিম সাহেব স্থানীয়দের সাথে বলে গ্রামে ফেরত আসলেন, কিন্তু ঘটনার ভয়াবহতা তাকে খুব গভীরভাবে নাড়া দিয়েছিল। উনি গ্রামে ফেরত এসে এই ঘটনা নিয়ে কাউকে তেমন একটা কিছু বলেন নাই, তবে তার মনে সবসময় একটা প্রশ্ন উকি দিচ্ছিল যে আচ্ছা, জিনেরা তাকে নিয়ে গেল, ছেড়ে দিল, এত সুন্দর একটি মসজিদ, অথচ এত ভয়ঙ্কর, রহস্যটা কি? আদতে এটা মসজিদ নাকি অন্য কিছু? ইমাম সাহেব সেদিন প্রাণে বাঁচলেও গ্রামে ফিরে এসে তিনি দেখলেন যে তার ছোট ছেলে সামির জ্বর আরো বেড়ে গেছে। শুধু জ্বরই নয়, ছেলের চোখ দুটি ফ্যাকাশে, আপর থেকে অদ্ভুত রকমের ফিস ফিস শব্দ বের হচ্ছে। শব্দগুলো কোনো মানুষের ভাষার মতো নয়। ঘরে এক ধরনের ভারী অদৃশ্য উপস্থিতি তিনি অনুভব করতে লাগলেন। যেহেতু উনি জিন রিলেটেড চিকিৎসা করতেন, তাই উনি অশুভ কোনো কিছুর উপস্থিতি অবশ্যই বুঝতে পারতেন। ইমাম সাহেব একটা বিষয় কোনোভাবে বুঝতে পারছিলেন না যে আসলে কেন এমনটা হচ্ছে। তিনি কোরআন তেলাওয়াত শুরু করলেন ঘরে। তখন এই সামি ছেলেটা চিৎকার করে উঠল, চিৎকার করে বলে উঠল, তোমার যাওয়ার কথা ছিল না, তুমি আমাদের মসজিদের নিয়ম ভেঙেছ, আমরা তোমার কাছে এসেছি এখন। এই কথা শোনার পর আব্দুল করিম সাহেব স্পষ্টই বুঝতে পারলেন সামির কণ্ঠে জিনের আওয়াজ। কিন্তু কেন ওরা এটা বলছে, তোমার যাওয়ার কথা ছিল না, নিয়ম ভেঙেছ, আমরা তোমার কাছে এসেছি? আমি কোথায় গেলাম? ওরাই তো আমাকে বলল 40 কদম সামনে মসজিদ, আল্লাহর ঘরে আমি গিয়েছি, এতে অপরাধটা কি? ওরাই বা কেন আমাকে দেখালো? সেটা না দেখালে তো আমি যেতাম না। করিম সাহেব বুঝতে পারলেন সেই রহস্যময় মসজিদের জিনেরা এখন তার ছেলের দেহে প্রবেশ করেছে। ইমাম সাহেবকে তারা শাস্তি দিতে চায়, কিন্তু তিনি সাহস হারালেন না। পুরো রাত ধরে তিনি কোরআন তেলাওয়াত করলেন, রুকিয়া করতে লাগলেন, বিশেষ বিশেষ দোয়া পড়তে লাগলেন। পরবর্তী কয়েকদিনে গ্রামের পরিবেশ বদলে যেতে লাগলো। যদিও বা তার ছেলে সামির জ্বর কিন্তু ভালো হয়নি, গ্রামের পরিবেশ তো বদলে যেতে লাগলো। বিভিন্ন পরিবার থেকে খবর আসতে লাগলো গ্রামের শিশুদের উপর অদ্ভুত রকমের কিছু বিষয় আসর করেছে, তারা জিন দ্বারা পজেসড হয়েছে। জিনে আসর করলে যে ধরনের আচরণ করে তারা সেই আচরণ করছে। গ্রামের মুরব্বীরা আব্দুল করিম সাহেবের কাছে এসে এই সমস্যার কথা যখন জানালেন, তখন তিনি পুরো ঘটনাটি প্রকাশ করলেন। গ্রামের মানুষ তখন শঙ্কিত হয়ে পড়ল। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন একটি বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করতে হবে, মানুষদেরকে খাওয়াতে হবে। সেরকমের প্রস্তুতি সবাই নিতে লাগলেন। কিন্তু এই দোয়া অনুষ্ঠানের আগে আবারও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। ইমাম সাহেবের বাড়ি থেকে এক ধরনের অস্বাভাবিক আলো বের হতে দেখা যেত, যেটা গ্রামের লোকজন দেখত। পুরো গ্রাম এই ঘটনা ঘটায় মনে হচ্ছে স্তব্ধ হয়ে গিয়েছে। ইমাম সাহেবের বাড়িতে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে, গ্রামের অন্য মানুষদের বাড়িতে কি হতে পারে? রাতের বেলা এই আলো দেখা যেত, অদ্ভুত আলো বের হচ্ছে বা অদ্ভুত আলো তার ঘর থেকে বের হচ্ছে। কয়েকজন লোক এই আলোর উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পেলেন যে এই আব্দুল করিম সাহেব তার ছেলে সামিরের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন আর সামির চিৎকার করছে। এই কিন্তু আলোটা কেন দেখা যাচ্ছে এটাও বোঝা যাচ্ছে না, এই এক রহস্য। সামির চিৎকার করছে কোরআন তেলাওয়াত করা অবস্থাতে। একটা সময়
সামি একদম নিস্তেজ হয়ে পড়ে। গ্রামের লোকজন তাকে মৃত মনে করল, তবে ইমাম সাহেব জানালেন যে আলহামদুলিল্লাহ তার ছেলে বেঁচে আছে, তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তার ছেলেটা পুরোপুরি জিন থেকে মুক্ত হয়েছে কিনা। এইভাবেই চলতে লাগলো। ইমাম সাহেব গ্রামবাসীকে সতর্ক করে দিলেন তারা কেউ যেন নির্জন স্থানে বা অচেনা পথে নামাজ বা ইবাদতের উদ্দেশ্যে না যায় বা না দাঁড়ায়। মানুষ যেখানে নামাজ আদায় করে সেখানেই যেন যায়। কিন্তু গ্রামের বাচ্চাদের সাথে কেন এমনটা হচ্ছে? পুরো একটা গ্রামের বাচ্চারা এই ধরনের সমস্যার মরে গেল। সেই রহস্যময় মসজিদ আর জিনের প্রভাব, এর কানেকশনটাই বাকি। অনেকেই চিন্তা করতে লাগলেন যে এই যে আব্দুল করিম সাহেব, উনি তো বিভিন্ন সময় জিনের চিকিৎসা করেন, হয়তোবা কোনো জিন ক্ষিপ্ত হয়ে এমন কাজটা করেছে। ইমাম সাহেব আব্দুল করিম উনি জিন তাড়ানোর বিষয়ে আরো বেশি সতর্ক এবং সাবধানী হয়ে উঠলেন। ইমাম সাহেব বুঝতে পারলেন যে সমস্যা গ্রামে শুরু হয়েছে, এটা সমাধান ওনার একার পক্ষে করা সম্ভব নয়। তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধুর পরামর্শ নিলেন। তার বন্ধুর নাম ছিল মাওলানা রফিক। তিনি একজন অভিজ্ঞ যিনি এই প্যারানরমাল বিষয়ে গভীর জ্ঞান রাখতেন। এই বিষয়টা তিনি অ্যানালাইসিস করে জানতে পারলেন যে এটি সাধারণ কোনো জিনের সমস্যা নয়। মূলত এই যে আব্দুল করিম সাহেব উনি এমন একটা জায়গায় গিয়েছিলেন, এই জায়গাটা সম্পূর্ণভাবে জিনদের অধিকারভুক্ত এবং সাধারণ জিনেরাও নাকি ওই জায়গায় যায় না। ওই জায়গাটা এতটাই নিয়ন্ত্রিত জিনদের দ্বারা। ওখানে যদি কোনো মানুষ যায় তাহলে সেই জিনেরা সরাসরি মানুষের সাথে তাদের সংঘাত হয়েছে বলে ধরে নেয়, আর তখন পরিবেশ পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে যায়। তখন মৌলানা রফিক সাহেব এটাও বলেন যে উনি ওনার সাথে থাকা একজন জিনের মাধ্যমে জেনেছেন যে এই আব্দুল করিম সাহেব যখন জিন তাড়াতেন তখন সেই সমস্ত জিনের পরিবার এবং ওই মসজিদেই নামাজ পড়া বেশ কিছু উগ্র মেজাজের জিন একত্রিত হয়ে কিছু পরিকল্পনা করে। যেহেতু আগে থেকেই ওনার কিছু শত্রু জিন ছিল, তারপর আবার উনি ভুল করে ওই মসজিদে ঢুকে গিয়েছেন, যে কোনো ভাবেই হোক তারাও ক্ষিপ্ত হয়েছে। ওদের মধ্যেও কিছু অতিমাত্রায় উগ্র স্বভাবের জিন রয়েছে। এই গ্রুপটা একত্র হয়ে ওই গ্রামে প্রতিশোধ নেওয়ার জন্য ফেরত আসে। তারা ইমাম সাহেবের ছেলেকে খুব বেশি কিছু করতে না পেরে পুরো গ্রামের বাচ্চাদের উপর প্রভাব বিস্তার করেছে, আর পুরো গ্রামের মানুষদের জন্য এক বিভীষিকার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা যখন আব্দুল করিম সাহেব জানতে পারলেন, উনি বুঝতে পারলেন যে আসলে ব্যাপারটা কি। মূলত যে ব্যক্তিটা ওই দিন বিকালে এসেছিলেন, সত্যি সত্যি তিনি তার ছেলের চিকিৎসার জন্য এসেছিলেন, আর ওই দিন রাতের বেলা এশার আজান হলে উনি ভুলবশত জিনেদের জগতের এক মসজিদে চলে গিয়েছিলেন, যেটা খুবই নিয়ন্ত্রিত একটি জায়গা। এতে করে তারা খুব ক্ষিপ্ত হয়েছিল। যেমনটা কোনো মানুষ ভুল করে এমন কোনো নিয়ন্ত্রিত জায়গায় চলে যায় যে জায়গাতে সাধারণ মানুষের যাওয়া নিষেধ, তখন কিন্তু সেখানকার পাহারা বা পাহারায় যারা নিয়োজিত রয়েছেন তারা খুব ক্ষিপ্ত হয়ে যায়। সেখানকার পাহারাদাররা কিন্তু অনেক সময় আক্রমণাত্মক হয়ে ওঠেন, আঘাত করেন। এমনকি এমনও নিয়ম আছে, এমন কিছু রেস্ট্রিক্টেড জায়গা রয়েছে, সেখানকার দেয়ালেও যদি কেউ হাত দেয় তাহলে কিন্তু গুলি করার বিধান রয়েছে। সেটা এতটাই নিয়ন্ত্রিত জায়গা। এটা যদি মানুষের সমাজে হয়ে থাকে, জিনদের মধ্যেও তো এরকমটা থাকতে পারে। মূলত ওই মসজিদটা ওই রকমই ছিল। তো যাই হোক, ওদের মধ্যে থেকে তো উগ্র স্বভাবের কিছু জিন আর তার শত্রু কিছু জিন তারা একত্র হয়ে এই কাজটি করেছে। এরপর এই সমস্যার সমাধানের জন্য রফিক সাহেব এবং আব্দুল করিম সাহেব দুজনই বেশ তৎপর হয়ে ওঠেন। তবে রফিক সাহেব জানান যে এই সমস্যার সমাধানের জন্য পবিত্র কোরআন থেকে রুকিয়া আর আধ্যাত্মিক ভাবে কিছু সাধনা করতে হবে, তা না হলে এই জিনদের সাথে পেরে ওঠাটা
অত্যন্ত কঠিন হবে। রফিক সাহেব বেশ কিছু পরামর্শ দেন আব্দুল করিম সাহেবকে। সেই পরামর্শ অনুযায়ী আব্দুল করিম সাহেব কাজ করতে থাকেন। প্রতিদিন দিনের বেলাতে গ্রামের অনেকগুলো বাড়িতে উনি যেতেন। যেই বাচ্চাদের উপর জিনেরা প্রভাব বিস্তার করেছিল সেই বাচ্চাদের কাছে যেতেন, তাদেরকে রুকিয়া করতেন। একটু স্বাভাবিক মনে হলে বাচ্চাদের সাথে কথা বলতেন, তাদেরকে সাহস যোগাতেন, সেই বাচ্চার পরিবারের সাথে কথা বলতেন, তাদেরকে আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাতেন উনি। এইটা করার মাধ্যম দিয়ে আস্তে 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 জিনদের প্রভাবটা নাকি কমতে থাকে। এরপরে আল্লাহর অশেষ রহমতে জিনদের এই সমস্ত কর্মকাণ্ড পুরোপুরি অক্ষম করে দিতে ওনারা সচেষ্ট হন, আলহামদুলিল্লাহ। এরপর গোয়ালখালী গ্রামের বাচ্চারা আবার তাদের পুরনো আচরণ, মানে স্বভাবসুলভ যে আচরণ বাচ্চাদের, সেটাতে ফেরত আসেন। আর এর মধ্যে কিন্তু ইমাম সাহেবের ছেলে সামি, ও কিন্তু সুস্থ হয় নাই, আস্তে আস্তে অবশ্য সুস্থতার দিকে গিয়েছিল। পুরোপুরি যখন গ্রামের বাচ্চারা ভালো হয়ে যায়, এরপর তার ছেলেও পুরোপুরি আল্লাহর রহমতে স্বাভাবিক হয়ে যায়। এরপর মূলত বেশ বড় একটা দোয়ার আয়োজন করা হয়। অনেক আলেম হাফেজদেরকে আমন্ত্রণ জানানো হয়, তারা সেখানে এসে বিভিন্ন রুকিয়া করেন, দোয়া পড়েন, গ্রামের মানুষদেরকে খাওয়ানো হয়। গ্রামবাসীরাই সেটা আয়োজন করেছিল। মূলত এটা ছিল একটা রুহানি আমল, আধ্যাত্মিক এক আমল। এই আমলগুলো করার মাধ্যম দিয়েই এভাবে এই সমস্যা থেকে অনেকটাই কাটিয়ে উঠতে আল্লাহর রহমতে সক্ষম হয়েছিলেন। তবে একদম যে সক্ষম হয়েছিলেন এটা বলা যাবে না, কিছু কিছু সমস্যা ছিল। এরপর এই আব্দুল করিম সাহেব উনি আলাদাভাবে বেশ কিছু আমল করা শুরু করেন। 7 দিন ধরে উনি শুধু পানি, খেজুর আর বিভিন্ন দোয়া, কোরআন তেলাওয়াত, রুকিয়া এগুলোর মাধ্যম দিয়ে কাটালেন। ওনার বিশ্বাস ছিল যে আল্লাহর ইচ্ছায় উনি জিনদের সঙ্গে চূড়ান্তভাবে মোকাবেলা করতে পারবেন। আলহামদুলিল্লাহ উনি পেরেছিলেন। এক রাত্রে, রাতটা ছিল অনেক গভীর, আনুমানিক 2টো, আড়াইটা, 3টা, হঠাৎ করে উনি দেখতে পেলেন একটা গাঢ় কালো অবয়ব তার ঘরের কোণে ভেসে উঠল। আর তখনই ওই অবয়বটি কথা বলতে শুরু করে, বলে ওঠে, তুমি আমাদের নিয়ম ভেঙেছ, সেই মসজিদ আমাদের ছিল, আমাদের ঘরে ঢুকে তুমি কি ভেবেছিলে তুমি বেঁচে ফিরতে পারবে? তখন আব্দুল করিম সাহেব বলে ওঠেন, আল্লাহর ঘরে আমি ঢুকেছি, তুমি বাধা দেয়ার কে হে? তুমি বড় বাড়াবাড়ি করছো। মনে রেখো, আল্লাহর ঘরে আমি ঢুকেছি আমার নিজের ইচ্ছায় না, তোমাদেরই কেউ একজন বলেছিল তাই আমি ঢুকেছি। তোমরা যেটা করেছো অত্যন্ত বাড়াবাড়ি, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, তোমরা সীমা লঙ্ঘন করেছ। সুতরাং প্রস্তুত হয়ে যাও ধ্বংসের জন্য। এখানে যদি থেমে না যাও তাহলে তোমাদের মোকাবেলায় আল্লাহর ইচ্ছায় আমি প্রস্তুতি নিচ্ছি, আর তোমরা সকলে মিলেও ইনশাল্লাহ আমার সাথে পারবে না। মনে রেখো, আল্লাহর ঘরে সকলের প্রবেশের অধিকার রয়েছে। তোমাদের ওখানে যদি আমার প্রবেশের অধিকার নাই থাকে তাহলে কেন আমার সামনে সেটা দৃশ্যমান করলা? এইভাবে তোমাদের আধিপত্য চলবে না, ভুল তোমরা করেছো। এখন যদি না যাও এখান থেকে, মনে রেখো তোমাদের কাউকে ছাড়বো না, তোমাদের ধ্বংস নিশ্চিত। এরপরই আব্দুল করিম সাহেব উনি দোয়া পড়তে শুরু করলেন। তখন ওই অবয়বটি বিকট এক চিৎকার দিয়ে অদৃশ্য হয়ে যায়। এরপরে ওই গ্রামে আর কোনো ধরনের অদ্ভুত ঘটনা ঘটেনি। আল্লাহর রহমতে ইমাম সাহেবের ছেলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তবে এই ঘটনার পর থেকে একটা শিক্ষণীয় বিষয় ইমাম সাহেব এবং তার বন্ধু মাওলানা রফিক সাহেব সকলকে জানিয়ে দিলেন, অচেনা পথে হুট করে কোন জায়গা ইবাদতে মুশগুল হওয়া যাবে না। বিশেষ করে হঠাৎ করে দেখা গেল সেটা একটা মসজিদ, আদতে এই ধরনের মসজিদ সেখানে থাকার কথা নয়। এটা একটা ফাঁদ হতে পারে, অথবা কোনো কারণে সেটা দৃশ্যমান হয়েছে আল্লাহ চেয়েছেন বলে, কিন্তু সেখানে মানুষের প্রবেশ করা উচিত নয়।
না জেনে না বুঝে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, তা না হলে বিপদ হতে পারে, কারণ জিনেরা বেশ উগ্র স্বভাবের হয়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। ওনার নাম সুমাইয়া আক্তার নিম্মি। ওনার বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সুভাড্ডা ইউনিয়নের সাতপাখি গ্রামে। ওনার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর হলেও ওনার দাদা বাড়ির ঘটনা কিন্তু আমরা বেশ কয়েকটা বলেছি, আর নানার বাড়ির ঘটনা কিন্তু ওভাবে আসলে বলা হয়নি। কারণ হচ্ছে বেশ অনেকটা সময় ওনার নানার পরিবার, বিশেষ করে নানা নানি, তারপর ওনার মামা, ওনার আম্মু, খালা, ওনারা দীর্ঘ একটা সময় কিন্তু যশোরে ছিলেন। যেহেতু যশোরে অনেকটা সময় ছিলেন, এই জন্য নানা বাড়ির দিককার ঘটনা, বিশেষ করে ভৌতিক ঘটনা কিন্তু কম। নানার পরিবার, নানা নানি, ওনার 4 জন ছেলে, 2 জন মেয়ে। নানা বিক্রমপুরের কোলাপাড়া এরিয়াতে বসবাস করতেন, ওটাই তার স্থায়ী ঠিকানা, ওখানেই তার বাপদাদারা বসবাস করেছেন। তো নানা বিয়ে শাদী করেছেন, তার সব সন্তানাদিও তখন হয়ে গেছে। আর এই নিম্মিয়াপুর আম্মু আর ওনার অন্য মামারা যারা আছেন আর কি, তারাও একটু বড় হয়েছেন আর কি। ঘটনার সময়টা কিন্তু মুক্তিযুদ্ধের পরপর। নিম্মিয়াপুর নানার নাম হালিম শেখ। উনি ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা। বিভিন্ন জায়গা থেকে থান কাপড় কিনে এনে সেগুলো আবার কাটতেন শার্টের পিস, প্যান্টের পিস হিসাবে। সেই পিসগুলো আবার বিভিন্ন মাপে, বিভিন্ন বয়সী, বিভিন্ন সাইজে সেগুলো কাটতেন শার্ট তৈরি করার জন্য। এগুলো আবার বিভিন্ন কারখানায় দিয়ে আসতেন। সেই কারখানায় সেই কাপড় দিয়ে শার্ট প্যান্ট তৈরি করা হতো। কারখানায় মূলত সেলাইয়ের জন্য দিয়ে আসা হতো। তো এভাবেই চলছিল। নানা একজন কাটার মাস্টার ছিলেন, এটাই বলতে হবে আর কি। উনি ওনার কাজের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মাল সামানা সংগ্রহ করতেন। এই থান কাপড়গুলো কিনতে হতো, অনেক দূরে দূরে তাকে যেতে হতো, এক জায়গা থেকে আরেক জায়গায়, এক হাট থেকে আরেক হাট। তখন তো এইরকম বাজার ব্যবস্থা এখন যেরকম দেখি এরকমটা তো ছিল না, হাট কেন্দ্রিক বাজার ছিল আর কি, মোকাম করতে হতো। তো ওনাদের যে গ্রামটা সেটা ছিল অনেক ভেতরে, মেইন রাস্তা থেকে পায়ে হেঁটে প্রায় 1-1.5 ঘন্টারও বেশি সময় লাগে হাট, মানে ওইখানে যেতে, হেঁটে হেঁটে যেতে। আর বাজার তো বা হাট বাজার তো মেইন রাস্তার পাশেই থাকে। তো ওনার নানা বাড়ির রাস্তা থেকে শ্রীনগর বাজার যেটা, এটা খুব বেশি দূরে না, তারপরও কিন্তু 1-1.5 ঘন্টার রাস্তা। তো যাই হোক, ওখানে আসতেন, মালসামানা কিনতেন। আর ওই সময়ের মানুষ, বিশেষ করে এই মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে, তখন কিন্তু মানুষ ম্যাক্সিমাম পায়ে হেঁটে চলাচল করতেন। মাঝে মাঝে ভ্যান বা এই টাইপের জিনিস ওনারা ব্যবহার করতেন। তো একদিন হয় কি, নানা শ্রীনগর বাজার থেকে মালসামানা কিনে বাড়িতে আসবেন। রাত তখন 9টা কি 10টা। নানার একটা অভ্যাস ছিল, উনি রাতের বেলা মালসামানা কেনার পর বাজার করতেন। কারণ রাতের বেলা অনেক জিনিসের দাম মোটামুটি কমে যেত। তরি তরকারি বা অন্যান্য জিনিসের দাম রাতের বেলা একটু কমে বিক্রি হয়, মানে দাম কমে বিক্রি হয়। যেহেতু নানার পরিবার বড় ছিল, নানা নানি, ওনার 6 জন সন্তান, এতগুলো মানুষের আহারের ব্যবস্থা করতে গেলে এত দামি তরি তরকারি কেনাটা ওনার জন্য কঠিন ছিল। কিন্তু সেগুলো তো আবার প্রয়োজনও ছিল। এই জন্য উনি রাতের বেলা বাজার করতেন, অল্প টাকায় অনেক বাজার হয়ে যেত। ওই সময় কিন্তু মানুষ অনেক দরিদ্র ছিলেন। বিভিন্ন গ্রামগুলোতে এখন যেরকম মানুষের আর্থিক অবস্থা একটু ভালো দেখা যায়, তখনকার বাস্তবতা তো ছিল আলাদা। এভাবেই কিন্তু নানা কষ্ট করে বাজারগুলো করতেন। আর রাতের বেলা উনি বাজার এভাবে করে বাড়িতে নিয়ে যেতেন। তখন নাকি গরুর মাংস 3 টাকা কেজিতে উনি কিনে আনতেন। রাত হলে সস্তায় পাওয়া যেত, দেখা যেত যে মাংসগুলো বেঁচে আছে সেগুলো 3 টাকারও কমে বিক্রি করে দিত। এরকমই এক রাত্রে নানা শ্রীনগর বাজার থেকে রওনা দিয়েছেন ওনার বাড়ি থেকে। মেইন রাস্তা দিয়ে উনি হাঁটছেন। তখন রাস্তাঘাটে লোকজন ছিল না, মানে নানা একাই হাঁটছেন। উনি রাস্তা দিয়ে যেখান দিয়ে যাচ্ছিলেন
যেতে যেতে একটা সময় উনি কাঁচা রাস্তায় নেমে আসেন। ওখান থেকে অনেকটা পথ আবার হাঁটতে হবে। তো উনি মোটামুটি অর্ধেক রাস্তা পার করে ফেলেছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হয় কারো যেন হাঁটার শব্দ শোনা যাচ্ছে। নানার মাথায় কিন্তু বড় একটা কাপড়ের বস্তা। উনি কিন্তু খুব সহজেই পেছন দিকে ঘুরে তাকাতে পারছিলেন না, আবার হাতে বাজারের ব্যাগ, চাইলেই বারবার ঘুরে তাকানো যায় না। তো উনি আর তাকান নাই। একবার বলেছিলেন, এই কে পেছনে, কে, কোন গ্রামের তুমি, যাবা নাকি, আসো একসাথে গল্প করতে করতে যাই। কিন্তু না, পেছন থেকে কোনো আওয়াজ আসে না। উনি কয়েকবার বলার পরও যখন আওয়াজ আসে না, তখন উনি নিজের মতো করে হাঁটা শুরু করেছিলেন। হাঁটতে হাঁটতে উনি অনেকটা পথ চলে আসছেন, কিন্তু পেছন থেকে ওই হাঁটার আওয়াজটা পাওয়াই যাচ্ছিল। উনি হাঁটা থামিয়ে দিলেও হাঁটার আওয়াজ পাওয়া যেত। বেশ অনেকটা গ্যাপ, তো হয়তো বেশ খানিকটা এগিয়ে এসে আবার থেমে যায়। এটা যে মনের ভুল এটা বলা যাবে না, কারণ মনের যদি ভুল হয়, ওনার হাঁটা থেমে যাওয়ার সাথে সাথে কিন্তু পেছনের হাঁটাও থেমে যাওয়ার কথা, কিন্তু না, কিছুটা সময় সেই হাঁটার আওয়াজটা পাওয়া যায়, তারপর থেমে যায়। তো এইভাবেই চলছে। এরকম করতে করতে উনি বাড়িতে চলেও আসেন। বাড়িতে আসার পর হাত মুখ ধুয়ে এসে ঘরে গিয়েছেন, খাওয়া দাওয়া করেন। কাউকে এই বিষয়ে আসলে ওই সময় কিছু বলেন নাই। তখন কিন্তু এই নিম্মিয়াপুর সেজ মামা সবে মাত্র জন্ম নিয়েছেন, বয়স 7 দিন হবে আর কি, 7 দিন বা তার থেকে কিছুদিন বেশিও হতে পারে, এরকম একটা সময়। ছোট মামা তখনও হয় নাই আর কি। এর কয়েকদিন পর নানি ঘুমিয়ে আছেন, নানাও ছিলেন তার সাথে। আর যে ঘরটা ছিল, এটা একটা টিনের ঘর ছিল, টিনের বেড়া ছিল। ঘর একটাই ছিল, মাঝখানে পাটখড়ির একটা পার্টিশন ছিল, মানে এক রুমে থেকে আর এক রুমে কিন্তু অনায়াসে হেঁটে যাতায়াত করা যায় আর কি। মাঝখানে কোনো দরজা নাই, মানে একটা পার্টিশন করে আলাদা করা আর কি। ঘরে চৌকি ছিল, খাট না, চৌকি ছিল আর কি। রাত তখন কয়টা বাজে এটা আসলে নানা বলতে পারেন না। নানার হঠাৎ করে ঘুম ভেঙেছে একটা শব্দে। তার কাছে মনে হচ্ছিল ঘরের ভিতরে কেউ আছে। স্বাভাবিকভাবেই রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন ঘরের মধ্যে কেউ যদি হাঁটাহাঁটি করে, তখন তো কিছুটা শব্দ শোনাই যায়। আর তখন তো ইলেকট্রিসিটি ছিল না, ফ্যানও চলছিল না। কেউ যদি পায়ে হাঁটে, তখন কিন্তু এক ধরনের খসখস আওয়াজ হয়, সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। ফ্যান চললে ফ্যানের শব্দ না হয় বোঝা যাবে না, কিন্তু তখন তার এরকম ইলেকট্রিসিটি ছিল না। ওনার কাছে মনে হচ্ছিল কেউ হাঁটাহাঁটি করছে। তো নানা যখন চোখ খুলেছেন, তখন হারিকেনের আবছা আলোতে উনি একটি কালো ছায়ার মতো অবয়ব দেখতে পান। এই অবয়বটা আসলে কি উনি বুঝতে পারছিলেন না। হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার 7 দিনের বাচ্চা, মানে নিম্মিয়াপুর সেজ মামা, তাকে এই অবয়বটা টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। যেমন কোন একটা কুকুর যদি কোনো নবজাতকের পায়ে কামড় দিয়ে টেনে হিচড়ে নিয়ে যায়, মনে হচ্ছে ওই রকম একটা কিছু। উনি লাফ দিয়ে উঠেছেন এবং সাথে সাথে ওনার বাচ্চার শরীরটা চেপে ধরেছেন। আর 7 দিনের বাচ্চা তো একদম ছোট। চেপে ধরার সাথে সাথে ওই অভাবটা দরজা দিয়ে মনে হলো বের হয়ে গেল। নানা তো বাচ্চাটাকে কোলে নিয়েছেন, দ্রুত নানিকে ডেকেছেন, ডেকে বলছেন, এই তুমি কেমন মা, তুমি এরকম ঘুমাচ্ছ, এই যে কি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছিল। তখন কিন্তু ঘরে শেয়াল ঢুকলে ছোট বাচ্চাদেরকে নিয়ে যেত। এখনো কিন্তু এই ধরনের ঘটনা ঘটে গ্রামে। শেয়াল কিন্তু ঘরের ভিতরে ঢুকলে ছোট বাচ্চা, 1.5 বছর, 2 বছর, এমনকি 2.5 বছর বয়সী বাচ্চাকেও টেনে নিয়ে যাওয়ার কিন্তু রেকর্ড রয়েছে। চিন্তা করেছেন হয়তো বা শিয়াল টেল এই জাতীয় কোনো জিনিস আসছে আর কি। কিন্তু ঘরের মধ্যে শেয়াল ঢোকার কিন্তু কথা ছিল না, ঢুকলেও বের হয়ে গেল এত সহজে শরীরটাকে বাঁকিয়ে চ্যাপটা করে, এটাও কিন্তু এক রহস্যময় ব্যাপার ছিল। যাই হোক, নানি চিন্তা করলেন যেহেতু নবজাতক শিশু, অনেক খারাপ কিছু কিন্তু নজর দিতে পারে, হয়তো এই জন্যই কোনো অশরীরই এসেছিল। যাই হোক, কোন একজন হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। এরপরে আর মামার সাথে কোনো ঘটনা ঘটেনি। এরপর আরো একদিনের ঘটনা, সেটা প্রতিদিনের মতো নানা ঘুমিয়ে আছেন। হঠাৎ করে রাত 12টা বা 1টার দিকে তার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তো নানা কি করেছেন, নানিকে আর ডাক দেন নাই। উনি ওনার মতো করে চলে গেছেন, একটা হারিকেন নিয়ে একাই বের হয়েছেন ওয়াশরুমের উদ্দেশ্যে। ওয়াশরুমটা ঘরের বাইরেই ছিল।
যেটা গ্রামে সচরাচর হয়ে থাকে আর কি। তো উনি ওয়াশরুমের কাছে গিয়েছেন, এমন সময় দেখে যে 5 থেকে 6 বছর বয়সী একটা ছেলে বাচ্চা, মাথায় কোনো চুল নাই, পুরাই টাক, সে ওয়াশরুমে ঢুকছে। তো নানা চিন্তা করেছেন আশেপাশে তো অনেক বাড়িঘর আছে, হয়তো বা কারো বাচ্চা রাতের বেলা ওয়াশরুমে আসছে, তার মা মনে হয় কিছুটা দূরেই দাঁড়ানো আছে। তো নানা কি করছেন, ওখানে কিছুক্ষণ অপেক্ষা করছেন, কিন্তু ওই বাচ্চা ওয়াশরুম থেকে আর বের হয় না, অনেকক্ষণ হয়ে যায়, বের হয় না। এদিকে নানি তো বাচ্চা কাচ্চা নিয়ে একা শুয়ে আছেন, ঘরে তো আবার ঢুকতে হবে ফ্রেশ হয়ে। নানা কি করতে থাকেন, একটু ডাকাডাকি করতে থাকেন ওই বাচ্চার মাকে, এই কে আছো, কার বাচ্চা, এই যে তোমার বাচ্চা ওয়াশরুমে ঢুকছে, এখন তো বের হয় না, আসো এদিকে আসো, বাচ্চাটাকে নিয়ে যাও, ও কি বাইরে বের হতে ভয় পাচ্ছে কিনা সেটা তো দেখা লাগবে, এরকম বলছেন আর কি। কিন্তু না, আশপাশ থেকে কোনো সারা শব্দ হয় না। তখন নানা চিন্তা করেছেন কি ব্যাপার, বাচ্চাটা কি ভিতরে গিয়ে ঘুমিয়ে গেল, না কি হলো, বিপদ আপদ হলো কিনা। ও চিন্তা করে ওই ওয়াশরুমের কাছে গিয়ে দরজাটা ধরে টান দিয়েছেন। দরজাটা ধরে যখন টান দিয়েছেন, উনি দেখেন বাচ্চাটা ওই ওয়াশরুমের ওইখানেই বসে আছে, সে অজ্ঞানও হয় নাই, ঘুমিয়েও যায় নাই। নানা কি করেছেন, ওই বাচ্চাটাকে বলেছেন, এই তুই কোন বাসার ছেলে রে, তোর মা কই, তুই একা আসছিস এত রাতের বেলা, ভয়টা লাগে না? এই কথা বলে নানা কি করেছেন, একটু আদর করে বাচ্চার মাথায় হাত দিতে গেছেন, মাথায় চুল নাই, টাক মাথা। তখনই ওই বাচ্চাটা এমন ভয়ঙ্কর ভাবে নানার দিকে তাকিয়েছে, মনে হচ্ছে ওই বাচ্চার চোখ দুটো আস্তে আস্তে বড় হয়ে গেল, বড় টেনিস বলের মতো হয়ে গেল, মনে হচ্ছে চোখটা ফেটে এখনই বের হয়ে আসবে। নানা তখন বুঝতে পারেনি এটা কোনো মানুষ না। উনি দৌড় দিয়ে হারিকেন নিয়েই, হাতে তো হারিকেন ছিল, ওটা নিয়েই ঘরে ঢুকে যান। আর তখন নানি জেগে ওঠেন। নানি যখন জিজ্ঞেস করেন কি হয়েছে, নানা সব কথা খুলে বলেন যে এই ঘটনা, আমি এইটা দেখছি। নানি তখন বের হয়ে আসেন, এসে দেখেন না বাইরে কেউ নাই। এরপর নানা উনি ফ্রেশ হয়ে তারপর আবার ঘরে চলে আসেন। ওই রাতের ঘটনা এই পর্যন্তই ছিল। একদিন কি হয়, এই নিম্মিয়াপুর মেজ মামা, তার বয়স তখন হবে 15-16 বছর, এভাবে কিন্তু দিন কেটে যাচ্ছে, মামারও তো বড় হচ্ছে। তো এই মেজ মামার কিন্তু লেখাপড়ায় মন ছিল না, অভাবের সংসার ছিল, লেখাপড়ার প্রতি ওনার আগ্রহ কম ছিল, এই জন্য নানা তাকে কাজে দিয়ে দিয়েছিলেন। এছাড়া নিম্মিয়াপুর বড় মামাও কিন্তু লেখাপড়া না করে কাজে চলে গিয়েছিলেন, মেজ মামাও একই কাজ করেছিলেন। মেজ মামা কি করতেন, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন। উনি সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসতেন, যেমন ধরেন বৃহস্পতিবার রাত্রে আসতেন, শনিবার ভোরে চলে যেতেন। এরকমই একদিন মেজ মামা বৃহস্পতিবার রাতের বেলা বাড়িতে আসার সময় মাগরিব পার হয়ে যায়, আলো তখনও ছিল, মানে মাগরিবের আজান দিয়েছে, তখন হালকা আলো চারদিকে ছিল। উনি যখন বাড়িতে প্রবেশ করবেন তখন দেখেন একটা বৃদ্ধা মহিলা, মাথায় কোনো চুল নাই, মাথায় কাপড়ও নাই, চেহারা যে ভয়ঙ্কর এটাও না, ঠিক বাড়িতে ঢোকার যেই জায়গাটা, চারদিকে তো বেড়া দিয়ে ঘেরা থাকে, কিন্তু একটা চিপা জায়গা থাকে না যেদিক দিয়ে মানুষ ঢোকে আর কি বাড়িতে, ওই জায়গাটাতে সে দাঁড়িয়ে আছে। তো মামা ভেবেছেন আশেপাশেরই কেউ হবে হয়তো। উনি বলছেন যে কি ব্যাপার, আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন কেন, সরেন, আমাকে ঢুকতে দেন। ওই মহিলা রাস্তা থেকে সরে না। মামা বলছেন যে ও চাচি, আমাকে যাইতে দেন আমার বাড়িতে, সরেন। কিন্তু ওই মহিলা কোনোভাবে সরে না, কথাও বলে না, খালি বড় বড় চোখ করে মামার দিকে তাকিয়ে আছে। মামা তো কিছু বুঝতে পারছে না যে হলোটা কি, এ কোন বাড়ির মহিলা, পাগল টাগল নাকি, এখানে সে দাঁড়িয়ে আছে। তখন মামা বারবার তাকে বলছেন যে সরেন সরেন, কোনোভাবেই সরে না। মামা চিন্তা করেছেন যে বাড়িতে কোনো গেস্ট আসছে কিনা, যে হয়তো বা মজা করার জন্য এখানে দাঁড়িয়ে আছে। এই চিন্তা করে মামা কি করেছেন, তার মাকে, মানে এই নিম্মিয়াপুর নানিকে ডাকছেন, মা মা বলে ডাকছেন। ওই সময় কি করে, ওই বৃদ্ধা মহিলা মামাকে এক ধাক্কা দিয়ে রাস্তার ভিতরে ফেলে দেয় এবং তাকে পাশ কাটিয়ে কোথায় যেন চলে গেল। মামা যখনই উঠে দাঁড়িয়েছেন দেখেন যে সেই বৃদ্ধা মহিলা নাই। 2 সেকেন্ডের মধ্যে এই বৃদ্ধা মহিলা কোথায় গেলেন। এদিকে ডাক শুনে নানি তো হারিকেন নিয়ে চলে আসছেন, বলেন যে কি হয়েছে। তখন মামা বলেন যে এখানে একটা মহিলা ছিল, আমাকে যেতে দেয় না, ধাক্কা দিয়ে ফেলে দিল। নানি চিন্তা করে কি ব্যাপার, এখানে আমার মহিলা আসবে কোত্থেকে। যাই হোক, মামা হাত মুখ ধুয়ে ঘরে আসেন। তো এইভাবে
বিভিন্ন ধরনের অদ্ভুত রকমের ঘটনা কিন্তু ঘটছিল। ঘটতেই মানে সময়ের সাথে সাথে এগুলো ঘটছে তো ঘটছেই, এভাবেই সময় পার হয়ে যাচ্ছে, অনেক দিন পার হয়ে যাচ্ছে, ওনারাও বড় হচ্ছে। এই যে মেজো মামা, উনি কিন্তু একটু দুষ্টু প্রকৃতির মানুষ ছিলেন, ছোটবেলায় বেশ দুষ্টুমি করতেন। উনি কি করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন বন্ধুদের সাথে রাতের বেলা একটু ঘোরাফেরা করবেন। ওনার যে বন্ধু বান্ধব ছিল তারাও ছিলেন একটু দুষ্টু। এক বন্ধু বুদ্ধি দিয়েছে, শোন, আজকে মন্দিরে পূজা হবে, পূজার সময় অনেক সন্দেশ মিষ্টি দেয়া থাকবে, আমরা রাতের বেলা ওগুলো চুপি চুপি খেয়ে নেব, ওগুলো তো পড়েই থাকবে। নিমিয়াপুর নানুর বাড়ির ওখানে একটি কালী মন্দির ছিল। তো তখন কোন একটা পূজার সময় ছিল, ঠিক কোন পূজা এটা নির্দিষ্ট করে বলা যায় নাই। তো সেই পূজা উপলক্ষে যারা হিন্দু সম্প্রদায়ের লোকরা আছেন তারা বিভিন্ন ধরনের মিষ্টি, ফল, সন্দেশ এগুলো রেখে চলে আসছেন আর কি, প্রসাদ হিসাবে সেটা রেখে আসেন আর কি। তো মামা আর তার বন্ধুরা প্ল্যান করে রাতের বেলা ওই সন্দেশ এবং মিষ্টিগুলা খাবেন এই চিন্তা করে 4-5 জন মিলে ওই মন্দিরে ওখানে গেছেন। তখন কোনো লোকজন নাই ওইখানে আর কি। তো মন্দির থেকে ওগুলা খেয়েছেন, খাওয়ার পরে মন্দির থেকে বের হয়ে ওনারা হাঁটা শুরু করেছেন। ওই মন্দিরের পেছন দিকেই একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওনারা একটা জায়গায় চলে এসেছেন। রাস্তার পাশে বেশ বড় একটা গাছ ছিল। যখন ওই গাছের নিচে এসেছেন মনে হলো বড় একটা বালতি, যে বালতির মধ্যে অনেক পানি ছিল, এরকম বড় এক বালতি যদি পানিতে ভরে উপর করে ফেলে দেওয়া হয় কি পরিমাণ পানির নিচে পড়ে, মনে হলো এইরকম পানি সকলের গায়ের উপর এসে পড়লো, একদম গোসল করে ফেলেছে সবাই। ওরা তো একদম ভিজে, অবস্থা খারাপ। চিন্তা করেন কি ব্যাপার, পানি পড়লো কোত্থেকে? বৃষ্টি তো হয় নাই গত কয়েকদিন, এত পানি কোত্থেকে আসলো? মামার বন্ধুদের মধ্যে একজন উপর দিকে তাকিয়ে হা হয়ে আছে, মানে হতভম্ব হয়ে আছে। অন্য বন্ধুরা চিন্তা করছে কি ব্যাপার, উপর দিকে তাকিয়ে কি দেখে। তারাও যখন উপর দিকে তাকিয়েছে, দেখে খুব ভয়ঙ্কর কালো একটি অবয়ব গাছের উপরে বসা, আর তাদের দিকে তাকিয়ে হাসছে। দাঁতগুলো অসম্ভব রকমের সাদা, স্পষ্ট দেখা যাচ্ছে প্রত্যেকটা দাঁত। এইটা দেখার পর ওনারা তো মারাত্মক ভয় পেয়েছেন। একজন আরেকজনকে বলছেন যে জানে বাঁচতে হলে দৌড়া। এই কথা বলে 4-5 জন মিলেই দৌড় দিয়া শুরু করেছেন। একজন এক এক দিকে চলে গেছেন। মামাও তো ওনার নিজ বাড়ির উদ্দেশ্যে দৌড় দিয়েছেন। মামা কি করেছেন, বাড়ির কাছে যখন এসেছেন তখন দেখেন ওই যে সেই বৃদ্ধা মহিলা যাকে উনি দেখেছিলেন, সেই বৃদ্ধা মহিলা ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছেন, বাড়িতে ঢুকতে দিচ্ছে না। 2 হাত 2 দিকে ছড়িয়ে দাঁড়িয়ে আছে, পাটাও কিছুটা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। এই বৃদ্ধা মহিলার হাত পা মনে হচ্ছে অস্বাভাবিক রকমের বড়, অনেক লম্বা লম্বা, লিকলিকে, চিকন। একে তো একটু আগে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে দৌড়াতে দৌড়াতে আসছেন, এখন বাসার সামনে এই দৃশ্য দেখে উনি আরো ভয় পান। উনি ওনার মাকে এক ডাক দিয়েছেন জোরে চিৎকার করে, এরপরে উনি সেন্সলেস হয়ে যান। এদিকে নানি তো এই ডাক শুনতে পেয়েছেন, উনি হারিকেন নিয়ে বের হয়ে আসেন। উনি যেখানে অজ্ঞান হয়েছেন সেটা তো একদম ঘরের পাশেই আর কি, বেশি দূরে না। তো নানি বের হয়ে এসে দেখেন যে মামা অজ্ঞান হয়ে আছে, তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হয়। ওই দিন বলতে ওই রাত্রে আর মামার জ্ঞান ফেরে নাই। পরের দিন জ্ঞান ফিরলে মামা সব কথা খুলে বলেন। এরপর নানা মসজিদের এক হুজুরকে নিয়ে আসেন, তাকে দিয়ে ঝাড়ফুঁক করানো হয়। আসলে ওনারা যখন ওই মন্দির থেকে খাবার খেয়ে বাইরে বের হয়েছেন, ওই রাস্তায় একটা দুষ্টু জিন ছিল, সেই মূলত ভয় দেখানোর উদ্দেশ্যেই ওই কাজগুলো করেছে। তখন কিন্তু অনেক রাত না, রাত 9টা-10টা এরকম হবে আর কি। আর গ্রামের রাত 9টা-10টা মানে তো অনেক গভীর রাত। এখনকার বাস্তবতার সাথে তো তখনকার বাস্তবতা মেলানো ঠিক হবে না, তাই না? ওই সময়ের বাস্তবতা তো অন্যরকম ছিল, ইলেকট্রিসিটি ছিল না। নানা তখন ওই হুজুরকে বললেন বা কবিরাজকে বললেন যে আচ্ছা বলেন তো, এই যে সমস্যা অনেকদিন ধরে চলছে এটা কেন হচ্ছে? তখন হুজুর অনেক চিন্তা ভাবনা করার পর বললেন যে আচ্ছা আগে বাড়িটা বন্ধ করি, এরপর দেখি কি করা যায়। তো উনি বাড়ি বন্ধ করে দিয়েছিলেন। এরপর উনি বেশ কিছু কথা বলেন, সেটা হচ্ছে যে
এই যে নানা একবার অনেকদিন আগে উনি যখন ফিরে আসছিলেন বাজার করে রাত 9টা-10টার দিকে, যেই রাস্তা দিয়ে আসছিলেন ওই রাস্তার পাশে একটা ছাড়া বাড়ি ছিল, মানে পরিত্যক্ত বাড়ি। ওই পরিত্যক্ত বাড়িতে একটা পিশাচ ছিল। এই পিশাচটা তখন পিছনে এবং পিছু নিতে নিতে এই বাড়িতে চলে আসে। এখন সেটা এই বাড়িতেই আছে, এখানে আস্তানা গেড়েছে। সেই বিভিন্ন সময় বিভিন্ন বিরক্ত টিরক্ত করে, এটা জানান। ঘটনা কিন্তু এখানে শেষ না। এই যে নিম্মিয়াপুর আম্মু, উনি তো কিছুটা বড় হয়েছেন। গ্রামের মেয়েরা কিন্তু বিভিন্ন মহিলাদের কাছ থেকে পিঠা বানানো, রান্না করা, কাঁথা সেলাই করা, এগুলো কিন্তু ওনারা জানেন, যেটা নিম্মিয়াপুর আম্মুর ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না। উনি কিন্তু এগুলো জানতেন। তো উনি কি করেছেন, ওনার এক চাচার বাসায় বেড়াতে গিয়েছেন। চাচার বাড়ি কিন্তু পাশেই আর কি। তো উনি বেড়াতে গিয়েছেন। ওই দিন আবার তার চাচা বলে যে তুই আজকে থেকে যা, বাসায় পিঠা, আজকে তো বাসায় পিঠা বানানো হবে, আজকে থাক। তো চাচির সাথে পিঠা টিঠা বানা, পিঠা খা, কালকে যাস, আজকে যাওয়ার দরকার নেই। তো উনিও থেকে যান। সন্ধ্যার পর পিঠা বানানোর সবকিছু তৈরি করা হচ্ছে আর কি, উপকরণগুলো রেডি করা হচ্ছে। তো নিম্মিয়াপুর আম্মুর যে চাচি, উনি নিম্মিয়াপুর আম্মুকে বলেন, এই তুই দুধ জ্বালাতে থাক, আমি অন্য উপকরণগুলো নিয়ে আসি। তো ওখানে যেই রান্নাঘরটা ছিল, রান্নাঘরের পেছনে ছিল গ্যান্ডারি আখের ক্ষেত। ওনার চাচা মানে নিম্মিয়াপুর আম্মুর চাচা আবার গ্যান্ডারির চাষ করতেন। গ্যান্ডারি আখের ক্ষেতে কিন্তু দেখা যাচ্ছে যে এই শেয়াল টেয়াল বিভিন্ন সময় উৎপাত করে, উপদ্রব করে। তো উনি তো বসে বসে ওই কাজ করছেন যেটা ওনার চাচি দিয়ে গিয়েছেন আর কি। হঠাৎ করে ওনার কাছে মনে হলো বিশাল আকৃতির কোনো একটা ষাঁড় গরু বা এরকম কিছু একটা গ্যান্ডারির ক্ষেতের মধ্যে ঢুকে গিয়ে তছনছ করে ফেলছে, সবকিছু ভেঙে চুরে তছনছ করে ফেলছে। উনি এই আওয়াজটা শুনতে পাচ্ছেন। হঠাৎ করে মনে হলো ওই জিনিসটা ধপাস ধপাস শব্দ করে করে এই রান্নাঘরের দিকে এগিয়ে আসছে। তখন নিম্মিয়াপুর আম্মু খুব ভয় পেয়েছিলেন। উনি প্রচন্ড জোরে এক চিৎকার দিয়েছেন, রান্নাঘর থেকে বের হয়ে আসেন। ওনার চিৎকার শুনে তো চাচা চাচি সবাই চলে আসছে, এই কি হয়েছে? তখন সবাইকে খুলে বলেন। তখন নিম্মিয়াপুর আম্মুর চাচা টর্চ লাইট নিয়ে রান্নাঘরের পেছনে ক্ষেতের দিকে চলে যান, যে আসলেই তো গরু টরু ঢুকলো কিনা, শেয়াল ঢুকলো কিনা একটু দেখি, না তো ক্ষেত নষ্ট করে ফেলবে। উনি গিয়ে দেখেন যে না, সবকিছু ঠিকঠাক, সবগুলো আখ মানে গ্যান্ডারি সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। তখন উনি বুঝতে পারেন নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে। যাই হোক, রাতের বেলা তো আর নিম্মিয়াপুর আম্মু যান নাই, পরদিন সকালবেলা বাড়িতে গিয়েছিলেন। তো এভাবেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে। ওই যে হুজুর, উনি ওই বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যান। এরপর থেকে ভয়ের ঘটনা না ঘটলেও নানা পরিবার সহ যশোরে চলে গিয়েছিলেন। এরপর দীর্ঘদিন যশোরে ছিলেন, তারপর ঢাকাতে চলে আসেন। তো এটাই ছিল ঘটনা। মূলত রাতের বেলা বাজার করে ফেরার সময় ওই ছাড়া বাড়ির পিশাচটা নানার পিছু নিয়েছিল। তারপর থেকে এই বিভিন্ন ধরনের উপদ্রব প্রতিনিয়ত করতে থাকতো এই দুষ্টু পিশাচটা। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ শাহাদত খান। ওনার বাড়ি ঢাকার কামরাঙ্গীচর এলাকার ঠোঁটা বাজারে। উনি যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি ঘটেছিল 2007 সালের দিকে। এই ঘটনাটির প্রত্যক্ষদর্শী উনি নিজেও। চলুন মূল ঘটনায় চলে যাই। ওনাদের যেখানে বাড়ি কামরাঙ্গীচরের, তার পাশেই তো রয়েছে বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর যেই দূষিত এরিয়াটা, সব জায়গায় কিন্তু দূষণটা একরকম না। কোথাও কোথাও পানির অবস্থা ভালো, সেখানে মানুষ এখনো গোসল করে। ওনারা এমন একটা জায়গায়, সেখানে মোটামুটি পানির অবস্থা ভালো। ওনারা হামেশাই সেখানে গোসল করতেন, ওই সময় এখনো মাঝে মাঝে করেন। 2007 সালে দুপুরবেলা কোন একটা সময়, নির্দিষ্ট করে মাসের নামটা বলতে পারেন নাই, ওনারা গোসল করতে নেমেছেন। এলাকার আরো অনেকে ছিল। 2007 সালে ওনার বয়স তো কম ছিল। ওনারা গোসল করে যখন ফেরত আসছেন, হঠাৎ করে আশেপাশের মসজিদের মাইকে ঘোষণা আসছে যে এক
একটা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা বাচ্চা ছেলে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ কয়েকবার মসজিদের মাইকে ঘোষণা আসলো। সন্ধ্যার কিছুক্ষণ আগে ওই যে ঘাটটা, যেই ঘাটে ওনারা গোসল করেন, ওই ঘাটের দুই পাশে কিন্তু ছোট ছোট নৌকা বাঁধা থাকে। অনেকে এপাশ থেকে ওপাশে যান, ওপাশ থেকে এপাশে আসেন, অনেকের ব্যক্তিগত নৌকাও রয়েছে। ওই নৌকাগুলো ঘাটের একটা জায়গায় বাঁধা থাকে, লম্বা একটা বাঁশের মতো গাড়া থাকে, তার সাথে দড়ি দিয়ে বাঁধা থাকে আর কি। সন্ধ্যার দিকে ওই নৌকার একজন মাঝি চিৎকার করে বলে উঠছেন যে তার নৌকার ওখানে একটা মানুষের পায়ের মতো কিছু দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। লোকজন যখন ওই জায়গাটাতে গেলেন, তোলা হলো, দেখা গেল যে এটা সেই বাচ্চার লাশ, যে কিনা দুপুরবেলা গোসল করতে গিয়ে হারিয়ে গিয়েছিল। শাহাদাত ভাই আমাদেরকে জানালেন যে যখন মসজিদের মাইকে ঘোষণা আসে যে ছেলেটা হারিয়ে গেছে বলে ঘোষণা করা হচ্ছিল, ওই ছেলেটাকে ওনারা গোসল করতে দেখেছিলেন ওনাদের সাথেই। উনি বলেছিলেন যে ওকে তো আমাদের সাথে গোসল করতে দেখেছিলাম, তারপর উঠে কোথায় গেছে বা উঠছে কিনা এটা তো খেয়াল করি নাই। এটাতে গেল ওই দিনের ঘটনা। ছেলেটার লাশ তোলা হলো ওখান থেকে। পরের দিন একই ঘটনা আবার ঘটলো, তারপরের দিন একই ঘটনা আবার ঘটলো। পর পর 3 দিন 3টা শিশু বাচ্চা পানিতে ডুবে মারা গেল। আর তাদের প্রত্যেকেরই একটা অদ্ভুত ব্যাপার ছিল যে প্রত্যেকের বয়স ছিল কম। আরো একটা ব্যাপার, সাধারণত পানিতে ডুবে মারা যাওয়ার পর লাশের অবস্থা যেমন হয় ঠিক তেমন। বেশ কিছু সময় যদি ডেড বডি পানিতে থাকে, তাহলে ডেড বডিটা পানির কারণে ফ্যাকাশে হয়ে যায়, সাদা হয়ে যায়, অনেক পানি খেলে পেট ফুলে যায়। এই 3টা বাচ্চা ডেড বডি একই রকম ছিল। কিন্তু আমরা বিভিন্ন সময়ের ঘটনাগুলোতে দেখেছি যে লাশ পাওয়া গেছে, 1 ফোঁটা পানিও তার পেটে নাই, মনে হচ্ছে যে মাত্র মারা গেছে, নাক দিয়ে রক্ত পড়ছে, শরীর তখনও গরম। এরকম কিন্তু অনেক ঘটনা আমরা বলেছি, কিন্তু এইটার ক্ষেত্রে বিষয়টা ছিল অন্যরকম। 8-10টা স্বাভাবিক পানিতে ডোবার মতোই ঘটনাটি ঘটেছিল। পরপর 3 জন যখন এভাবে মারা গেলেন, লোকজন তো ভয় পেয়ে গেলেন, ঘটনা কি, এমনটা হচ্ছে কেন? 3 দিনের পর থেকে ওখানে গোসল করা বন্ধ হয়ে গেল, ওই ঘাটে আর কেউ গোসল করে না। সপ্তাহখানেক একই রকম চললো। সপ্তাহখানেক পর আবার মানুষ আস্তে আস্তে এই ঘটনাটা ভুলে যেতে থাকলেন। মানুষ আবার গোসল করা শুরু করলেন। মানুষ যখন আবার গোসল করা শুরু করলেন, এবার কোনো শিশু বাচ্চা না, হারিয়ে গেল 25-26 বছর বয়সী একজন যুবক, যে কিনা সাঁতার জানতো। আগের 3টা বাচ্চাও কিন্তু সাঁতার জানতো। নদীর পাড়ে যেহেতু বাড়ি, সাঁতার তারা শিখেছিল। এই লোকটাও সাঁতার শিখেছিল। এই লোকটাও এই শাহাদত ভাইদের সাথে গোসল করেছিলেন। যখন সবাই আবার গোসল করা শুরু করলেন, শাহাদত ভাইরা আবার গোসল করা শুরু করেছিলেন। এই লোকটা যখন হারিয়ে গেল, সবাই ধারণাই করেছিল যে একে সন্ধ্যার দিকে পাওয়া যাবে, ঘাটের হয় এপারে না হয় ওপারে, নৌকার সাথে লাগোয়া অবস্থায়, যেমনটা হয়েছিল অন্য 3টা বাচ্চার বেলায়। সত্যি তাই, সেটাই হয়েছিল। এবারও সেই অবস্থার ব্যতিক্রম হয়নি। শরীরের ভিতরে প্রচুর পানি ছিল, সে অনেক পানি খেয়েছে, শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে, ফুলে গেছে, এমন অবস্থা। লোকজন এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন যে এভাবে তো চলতে পারে না, এত বছর ধরে এই ঘাট ব্যবহার করা হচ্ছে, হঠাৎ করে এই সমস্যা কেন শুরু হলো? আগে তো এরকমটা হয়নি। একজন ভালো আলেমকে ডেকে আনা হলো। উনি ঘাটে আসার পর কিছু দোয়া দরুদ পড়লেন, এরপর হাতে কিছু নিয়ে ঘাটের পানিতে ছুঁড়ে ফেললেন। উনি বললেন যে এই ঘাটে আগামী কয়েক সপ্তাহ কেউ যেন গোসল করতে না নামে, তারপরের ব্যবস্থাটা উনি দেখছেন। উনি ওখানে ওই ধরনের রিচুয়াল করে আসার পর
পানিতে যে ভয়ঙ্কর কোনো পিশাচ রয়েছে এটা উপস্থিত লোকদেরকে নিশ্চিত করেন। উনি বিশেষ এক পদ্ধতিতে পানির এই পিশাচকে হাজির করতে সক্ষম হয়েছিলেন। সাধারণত পানির পিশাচদের হাজির করাটা খুব দুরূহ ব্যাপার, এদেরকে সহজে হাজির করা যায় না, কিন্তু এই পিশাচটাকে উনি হাজির করেছিলেন। হাজির করার পর ওই পিশাচটাকে বলেছিলেন যে তুমি কেন এই লোকদের প্রাণ নিচ্ছ। সে পিশাচ জানায় সে নাকি এখানে আস্তানা গেড়েছে, এখানে তার বাড়িঘর আছে, এই বাচ্চারা গোসল করে এটা তার পছন্দ না, তার বাড়িঘরে অনেক সমস্যা হয়, এই জন্য সেই কাজ করেছে। আর বাচ্চাগুলোকে সে বলি হিসাবে নাই যাতে করে এখানে কেউ গোসল না করে, এই জন্যই ভয় দেখানোর জন্য কাজটি করেছে। ওই আলেম ওই পিশাচটিকে তার পদ্ধতিতে ব্যাপক নির্যাতন করেছিলেন, কিন্তু পিশাচটি কোনোভাবেই ওই জায়গা ছেড়ে যেতে রাজি না। এরপর ওই আলেম বলেছিলেন যে আপাতত হয়তোবা এই পিশাচটি কিছু করবে না, তবে এটা স্থায়ী কোনো সমাধান না, আরো ভালো কোনো পদক্ষেপ নিতে হবে। কামরাঙ্গীচরে একজন হুজুর থাকতেন, ওই সময় সবাই তাকে জিন হুজুর বলে চিনতেন। সেই জিন হুজুরের কাছে খবর যখন গেল, জিন হুজুর নিজেই ওই পাড়ে এসেছিলেন, ওই ঘাটে এসেছিলেন আর কি। আসার পর উনি বিষয়গুলো অবলোকন করেন, এরপর চলে যান। তারপর ওনার অধীনে থাকা শক্তিশালী কিছু জিনদেরকে দিয়ে পানির ওই পিশাচটাকে ধরে আনতে সক্ষম হয়েছিলেন। সেই পিশাচটাকে বারবার বলার পরও যখন সে গেল না, সে যাবে না, সাফ সাফ জানিয়ে দিল, তখন সেই হুজুর নাকি তাকে বন্দি করেন একটা বোতলের মধ্যে। এরপর কোনো এক অজানা জায়গায় সেই বোতলটা রেখে আসা হয়, এটা যে কোথায় এটা জানা যায় না। এরপর থেকেই মূলত ওই সমস্যাটা বন্ধ হয়ে গেছে। এটা অল্প কিছুদিন ছিল, কিন্তু 4 জনের প্রাণ চলে গিয়েছিল। হঠাৎ করে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছিল ওই জায়গায় এক পিশাচ, আর তখন সেই তাণ্ডবগুলো চালাচ্ছিল যাতে করে মানুষ ভয়ে এখানে গোসল করতে না নামে। প্রিয় লিসেনার্স, পানির জিনদেরকে হাজির করা আসলে সত্যি খুব দুরূহ ব্যাপার। যারা এই কাজগুলো জানেন নিঃসন্দেহে তারা খুব ভালো মানের রাকি, এটা বলতেই হবে। কারণ পানির জিনদেরকে হাজির করার পদ্ধতিটাই আলাদা এবং বেশ ভয়ঙ্কর কাজও বটে। ওরা অন্যান্য স্থানের জিনদের থেকে বেশ শক্তিশালী হয়ে থাকে, আর হাজির করা হলে বড় ধরনের বিপত্তি ঘটারও সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে পানির ভেতরে থাকা যেই জিনগুলো রয়েছে এরা সহজে পানির উপরে আসতে চায় না। আবার উপরিভাগের কোনো জিন যদি পানির ভেতরে গিয়ে ওদেরকে ধরে আনতে যায়, তখন ওই জিনদেরও বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। একটা মানুষ যতই দুর্বল থাক, তার বাড়ির ভেতর থেকে টেনে আনা এটা কিন্তু যে কোনো শক্তিশালী মানুষের জন্য কিছুটা কষ্টকর ব্যাপার তো অবশ্যই। ঠিক তেমনি কোনো শক্তিশালী মানুষকে যদি তার বাড়ির ভেতর থেকে টেনে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, সেটা কত কষ্টকর হতে পারে। এই জন্যই মূলত পানির জিনদের সমস্যার সমাধান আসলে করাটা বেশ কঠিন হয়। এটাই ছিল ঘটনা। শাহাদত ভাই জানিয়েছেন যে ওনার কাছে আরো ঘটনা আছে, উনি পর্যায়ক্রমে সেগুলো পাঠাবেন। আমরা অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ আপনার ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই ছিল। যারা ঘটনা পাঠিয়েছেন এবং যারা ধৈর্য ধরে আমাদের পুরো এপিসোডটি শুনেছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। এভাবেই আমাদের সাথে থাকবেন, এভাবেই প্রতিনিয়ত সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন, আর আমাদের এই চলার পথটা আরো দীর্ঘ করতে সহযোগিতা করবেন। চলার পথ দীর্ঘ হোক এটা কিন্তু আমরা চাই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চলার পথ যেন অনেক দীর্ঘ হয় এই কামনা করি, যেমনটা আমাদের বেলায়।